আজকে খুব কান্না পাচ্ছে আমার। আমার আব্বার কষ্টটা কেউ বুঝলো না। তাকে কত রকম করে ওনারা সবাই অপমান করেছিল। এমন সময় পেছন থেকে কাজের মেয়েটা আমার কাঁধে হাত রাখলো। আমি পেছন ঘুরে তাকে দেখে চোখের পানি মুছে ফেললাম। দুলা ভাই, আপনি যেরকম চেষ্টা করে যাচ্ছেন, একদিন দেখবেন আপনি সফল হবেন। আমাকে যে সফল হতেই হবে, সবার ভুল ধারণাগুলো যে ভেঙে দিতে হবে। চিন্তা করবেন না দুলা ভাই। দেখলেন না, আপনার কথাগুলো সবাই কেমন করে মেনে নিল। ম্যাডামকে ফুফু বলে ডাকলেন, তবুও তিনি রাগ করলেন না। আসলে একবার কারো ভিতরে শয়তানি ভূত ঢুকে দিলে সে ভূত বের করা খুব কষ্টের। আসলে দোষ আমাদের নিয়তির, তাহলে আজ এরকম দিন দেখতে হতো না। দোষ তো এনাদের সবার, এনারা তো কেউ আর অবুঝ না। এভাবে দিনের পর দিন পার হতে লাগলো। সবাই এখন আমাকে ভালোবাসে, আমার কথার দাম দেয়। আমিও হাসি মুখে সবার সব কথা শুনি, সব কাজ করি। এখন সবার মনের ভিতরে একটু হলেও জায়গা করে নিয়েছি আমি। তো সেদিন আমি দুপুরে খাবার নিয়ে রুবির অফিসে গেলাম। নক না করেই রুবির ক্যাবিনে ঢুকে আমি সেখানে দেখতে পেলাম জনাথন রুবির গালে কিস করলো। আমাকে দেখে তারা কোনো লজ্জা পেল না, বরং রুবি ও জনাথনের গালে কিস করলো। আমাকে দেখে রুবি তার চেয়ার থেকে উঠে এসে জড়িয়ে ধরলো। সত্যি আমি আজকে সফল হয়েছি। একটা বিদেশি কোম্পানির সাথে আমাদের প্রতিষ্ঠানের চুক্তি হলো। সেটা তো খুব ভালো কথা, কিন্তু আপনি যেভাবে আমাকে জড়িয়ে ধরলেন যে। ওহো, তুমি দেখি সত্যি খ্যাত, কিছুই জানো না। কেউ সফল হলে বিদেশে আনন্দে আপন মানুষকে জড়িয়ে ধরে কিস করে। দেখলে না, জনার্থন আমাকে কিস করলো, আমিও জনার্থনকে কিস করলাম। ও ডার্লিং, এদিকে আসো। হৃদয় আমাদের জন্য খাবার নিয়ে এসেছি। রুবি এবার আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেল। আমি প্লেটে দুজনের খাবার দিতে লাগলাম আর ভাবতেছি রুবির সাথে সব বিষয়ে আমার কথা বলা দরকার। এত বছর বিদেশে ছিল, তাই হয়তো তার মাঝে দেশের সংস্কৃতি অতটাও নাই। রুবি জনাথন দুজনে হাসি মুখে খেতে লাগলো। হৃদয়, সত্যি তোমার হাতের রান্নার তুলনা হয় না। আমাদের দুজনের বিয়ে হলে তোমাকে আমাদের সাথে করে নিয়ে যাব। ও তো এদেশে বড় হয়েছে, ওখানে গিয়ে কি থাকতে পারবে? প্রথম প্রথম সবাইকে ছেড়ে থাকতে কষ্ট হলেও পরে ঠিকই পারবে। আচ্ছা হৃদয়, তোমার বাসায় কি কি আছে? আমার আব্বা আর আমি। কেন, তোমার মা নেই? জন্মের পরেই আমার মা মারা গেছে। সত্যি আমি সরি হৃদয়, বুঝতে পারিনি। মনে কোনো কষ্ট নিয়ে না। কি যে বলেন স্যার, কষ্ট নেব কেন? ওদের দুজনের খাওয়া হলে প্লেটগুলো নিয়ে গিয়ে ফ্রেশ হলাম। ওরা দুজন তখন হাসি মুখে কথা বলতেছে। আমি একটু সুযোগ খুঁজতেছি রুবির সাথে একান্তে একটু কথা বলবো। হঠাৎ একটু বাইরে চলে গেল জনাথন। সেই সুযোগে আমি রুবির কাছে গিয়ে দাঁড়ালাম। হৃদয়, কোনো কিছু কি বলবে আমাকে? হ্যাঁ, বলতে চাই, যদি অনুমতি দেন আর আমার কথা শুনে রাগ না করেন তো। আমি কেন রাগ করব? বলো কি বলতে চাও। ম্যাডাম, আমি জানি আপনি বিদেশে পড়াশোনা করেছেন, সেখানেই বড় হয়েছেন, কিন্তু সবচেয়ে বড় কথা আপনার জন্মই বাংলাদেশি, আপনার বাবা মা দুজনেই বাংলাদেশি। হ্যাঁ, সেসব তো জানি আমি। কিন্তু ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন বিদেশের সংস্কৃতি আমাদের দেশে চলে না। আপনার সাথে আমার বিয়ে, কিন্তু আপনি আমাকে স্বামী বলে মানেন না, এমনকি এই বিয়েটাও মানেন না। আপনি আপনি নিজেকে কুমারী মেয়ে দাবি করেন। অবশ্যই নিজেকে কুমারী মেয়ে বলে দাবি করি। তোমার সাথে আমার শুধু কাগজে কলমে বিয়ে হয়েছে। ম্যাডাম, কথা হচ্ছে এটা তো আর অস্ট্রেলিয়া নয়। হ্যাঁ জানি আপনি জনাথনকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান, তাই বলে তো বিয়ের আগে কাউকে জড়ি ধরা, কিস করা এসব তো ঠিক না। বিয়ের আগে কিস করলে, জড়িয়ে ধরলে সমস্যা কি? ম্যাডাম, ভালোবাসলেই যে এসব করতে হবে সেটা কিন্তু নয়। যাকে ভালোবাসেন তার সাথে তো আপনার এখনও বিয়ে হয় নাই। বিয়ে হবে কি না সেটারও কেউ গ্যারান্টি দিতে পারে না। তাহলে কেন কিস করতে হবে, জড়িয়ে ধরতে হবে? তার মানে প্রেম করলে শুধু কথা বলা, ঘোরা, খাওয়া এইসব করা যাবে? আমি তো খেয়াত মূর্খ ছেলে, প্রেম ভালোবাসা অত সব বুঝি না। কিন্তু এতটুকু জানি, একটা মেয়ে মানুষের সম্মান কাচের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। প্রেম করতে পারতেছেন, বিয়ে পর্যন্ত অপেক্ষা করেন, তখন যার মন চায় তাই করবেন, কেউ বাধা দেবে না। হুম, বুঝলাম। কিন্তু এমন কেন মনে হলো? আমরা বাঙালি ম্যাডাম, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের লজ্জা বেশি, তাই লজ্জার সময় একটু রাখতে হয়। এই যে আমার সামনে আপনারা একে অপরকে কিস করলেন,
আপনাদের ভবিষ্যতে তো বাচ্চা হবে, তাদেরকে কি শিক্ষা দিতে হবে না আপনাদের? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে এসব করব না। ম্যাডাম, আরেকটা অনুরোধ, দয়া করে এসব বিদেশিদের পোশাক পরবেন না। পারলে বাঙালি নারীর মতো শাড়ি পরেন, পোশাক পরেন, এতে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, সব মানব, কিন্তু এত কিছু জানলে কি করে? আপনি ছিলেন বিদেশে আর আমি আমার দেশে। সেদিনের পর থেকে রুবি আগের মতো ওই সব মডার্ন ড্রেস পরে না, জনতনের সাথে দূরত্ব বজায় রেখে চলে। আমি অনেকটা ইংরেজি শিখে ফেলেছি, এর মাঝে মাঝে জনতনের সাথে ইংরেজিতে টুকটাক কথা বলতে পারি। এর ফাঁকে কাজের মেয়েটা আমাকে সাধারণ জ্ঞান ইতিহাস বইগুলো এনে দেয় পড়ার জন্য। বইগুলো পড়ে অনেক কিছুই বুঝতে পারতেছি আমি। হঠাৎ একদিন ফুপু আর ফুফা কি নিয়ে যেন তর্ক লাগে। ওনারা দুজনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। ফুফা, এসব কিন্তু ঠিক নয়। কই আপনি ফুপুকে সময় দেবেন, ভালোবাসে দেবেন, তা না করে কি করতেছেন? সেটা তোমার ফুপুকে বলো, বুঝলে? তোমার ফুপু তো এখন ভালোবাসা বোঝে না, আমার সাথে শুধু ঝগড়া করে আর তর্ক করতে জানে। হ্যাঁ, সব দোষ তো আমার। এখন সেই কলেজ ভার্সিটির জীবনে সে কি প্রেম, এখন এসব কোথায় গেল? ফুপু ফুফা শোনেন, আপনারা দুজনে আমৃত্যু সাথী, একজন আর একজনের শেষ বয়সের খুঁটি। এই মুহূর্তে একজন থাকবেন না আর একজন মরার মতো বেঁচে থাকবেন। আপনারা হলেন একে অপরের পরিপূরক। একেবারে ঠিক কথা বলেছিস বাবা হৃদয়। আমার এক বান্ধবীর স্বামী মারা গেছে, তাকে তার সন্তানেরা দেখে না। আমি এরকম অনেক দেখেছি। সন্তান আপন হয় না, কিন্তু শেষ বয়সে বুড়ো বুড়ি একজন আর একজনের সাথে, এটাই তাদের ভরসা, এটাই ওদের আস্থা। তাহলে বুঝেন আমার আব্বা এতগুলো বছর সঙ্গী ছাড়া কেমন করে আছে। আপনারা ভাই বোন থেকেও আমার আব্বার কোনো খোঁজ খবর রাখেন নাই। আমার আব্বা তাহলে কি করে বেঁচে আছে মনে মনেই ভাবলাম। কি বাবা হৃদয়, এভাবে চুপ করে আছিস কেন? আর মনে মনে কি ভাবছিস তুই? না তেমন কিছু না, এমনি আরও নানা রকম কথা ওনাদেরকে বললাম আমি। এর মাঝে জনাথন আর রুবি আসলো, হাতে শপিং ব্যাগ তাদের। ওরা দুজনেই আমাদের কাছে আসলো। মামি, শপিং করা শেষ? আর তোমরা সবাইকে দাওয়াত দিয়েছো তো নাকি? হ্যাঁ, সবাইকে বলেছি তো। তোদের শপিং করা শেষ তো নাকি? হ্যাঁ মামি, দুজনেই শপিং করেছি আমরা। ওরা দুজন চলে গেল, কিন্তু বুঝলাম না কিসের দাওয়াত আর কাকে দাওয়াত দেবে তারা। আমি তো কোনো কিছুই জানি না। ও হ্যাঁ, ভুলেই তো গেছি আমি। শোনো হৃদয়, পরশু রবির জন্মদিন, তাই আমরা আমাদের সব আত্মীয় স্বজনকে দাওয়াত করেছি। শোনো হৃদয়, এখন যাও, পরশু মেহমান আসবে, অনেক কাজ আছে তোমার। আমি রান্নাঘরে আসলাম, তখন রান্না করতেছিল কাজের মেয়েটা। আমি ব্যাগ থেকে সেই জিনিসগুলো বের করলাম যেগুলো আমি বিয়ের পর নিজের বউকে দেব, মানে নুপুর, টিকলি, কানের দুল, নাকের ফুল, গলার মালা ইত্যাদি ইত্যাদি। এসব দেখে কাজের মেয়েটা মুচকি মুচকি হাসলো। যেদিন রবির জন্মদিন সেদিন সন্ধ্যার মধ্যে সব আত্মীয় মেহমান সবাই এসেছে। 10 পাউন্ডের একটা কেক আনা হয়েছে। একে একে সবাই রবিকে গিফট দিতেছে। কাজের মেয়েটা আমাকে ধাক্কা মেরে সামনে এগিয়ে দিল, আমিও গিয়ে গিফটটা দিলাম, মানে ওই জিনিসগুলো। রুবি কেক না কেটে আমার দয় গিফট বের করে দেখলো, এরপর যা কইলো। সবাই একটু আমার কথার দিকে মনোযোগ দেন প্লিজ। আমাদের বাসায় যে ছেলেটা কাজ করে সে আমাকে কি কি গিফট করলো তা আপনাদেরকে দেখাবো। আমি যখন গিফট দিয়ে আসতেছিলাম তখন রুবি এভাবে বলায় আমি পেছনে ফিরে দাঁড়িয়ে গেলাম। রুবি একটা একটা করে সবগুলো বের করলো। দেখেন, আমাদের বাসার চাকর আমার মতো কোটিপতি বাবার সন্তানকে কি সব ফুটপাতের নেওয়া জিনিস গিফট করেছে। দেখতে হবে না সন্তানটা কার, একেবারে বাপের মতো হয়েছে ছোট লোক। ছি ছি ছি, সম্মান একেবারে গেল আপা তোদের। ঠকবাজের ছেলে সে, এসব দিয়েছে, এটাই তো অনেক। আরে ওর বাপ তো সম্পত্তির টাকা চেনে, তার সন্তান সে এসব দিয়েছে, এটাই বা কম কিসে? যে যা পাচ্ছে বলে যাচ্ছে, আমি তো অবাক। তাহলে এটাই এনাদের আসল রূপ? এতদিন চেষ্টা করে ওনাদের মনের ভিতরে জায়গা করে নিতে পারি নাই আমি। রুবি এবার আমার কাছে এসে সব জিনিস আমার মুখে ছুঁড়ে মারলো। আমি রুবির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তোর সাথে ভালোভাবে কথা বলেছি বলে তুই কি মনে করেছিলি তোকে আমরা আপন করে নিয়েছি? ছোট লোক খ্যাল। ম্যাডাম ভুলে যাবেন না আমি আপনার স্বামী, এখনো আমাদের ডিভোর্স হয় নাই। রাখ তোর স্বামী, তোর স্থান আমাদের পায়ের জুতার নিচে। ছোট লোক খ্যাত বেইমানের বাচ্চা। চুপ করেন আপনি। কি পেয়েছেন আপনারা সবাই? আমার আব্বা বেইমান না, বেইমান আপনারা।
আপনারা নিজেরাই নিজের রক্তের সাথে বেইমানি করছেন। এই বেইমানে তুই কি জানিস? তোর বাপ আস্ত একটা শয়তান। হ্যাঁ, আমার আব্বা শয়তান, তাই তো নিজে পড়াশোনা না করে আপনাদের মতো বেইমান ভাই বোনগুলোকে পড়াশোনা শিখিয়েছিল। আমার আব্বা বেইমান, তাই তো নিজের পাতের ভাত আপনাদের মুখে তুলে দিয়েছিল। আমার আব্বা বেইমান, তাই তো নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করে আপনাদের বড় করেছে। বিনিময়ে আমার আব্বা আপনাদের কাছ থেকে কী পেয়েছে? সেটা তোর মামাকে গিয়ে জিজ্ঞেস কর, তোর মামা সব কিছুই জানে, বুঝলি? আমার মামা তার বোনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে, আপনাদের কানে কান মন্ত্র দিয়েছে, আর আপনারা সেটাই বিশ্বাস করে নিয়েছিলেন। বিশ্বাস না করার কি আছে? তোর মা মরার পর তো তোর বাপ যা করছে সব কেউ ভুলে নাই। তোর মাকে হত্যা করেছে তোর নিজের ফুফু, আর তোর বাপ সেই শাস্তি আমাদের সবাইকে দিতে চেয়েছিল। হায় রে স্বার্থপরের দল, আপনাদের মা যখন মারা যান তখন সবচেয়ে বড় আঘাত কে পেয়েছিল? আমার আব্বা। তবুও আমার আব্বা, আমার মা আপনাদেরকে সেই অভাবটা বুঝতে দেয় নাই। আপনারা কি একবার আমার আব্বার খবর নিয়েছিলেন? যখন আব্বার মা মারা গেল তখন কি কেউ জানতে চেয়েছেন আমার আব্বা কোন পরিস্থিতি আছে, তার কি সাপোর্ট দরকার কিনা? তোর বাপ আমার সাথে, আমার স্বামীর সাথে তাহলে ওই রকম কেন করলো? একটা লোক মা হারানোর শোক, স্ত্রী হারানোর শোক, একটা বোন চলে যাওয়ার শোক কাটিয়ে না উঠতেই আপনি ঠিক বড় ফুপুর মতোই ঘটনা ঘটালেন। তাহলে বলেন সেই লোকটা কী করে বেঁচে ছিল? একার নিজেরাই সেই জায়গাটাই নিজেকে রাখেন, তাহলেই বুঝবেন। তোমার বাপ কি তা আমি জানি। আমার আব্বার অপরাধ দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল, আর মেজো ফুপু দাদা আপনাকে আর বড় ফুপুকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। সে আপনার দু বোন কী করলেন সেটা ভেবেছেন? ওবে লুকিয়ে পালিয়ে বিয়ে না করলেও তো পারতেন। আমার আব্বাকে মাকে বললে কি তারা দাদাকে রাজি করতে পারতো না? আমার বোনেরা কি গ্রামের লোকের খায় নাকি পরে তাদের কথা শুনবে? তাহলে জমিদারের বংশধর হতে গেলেন কেন? জমিদারের সন্তানেরা তাদের এলাকার মানুষের কাজে আসে, আর এলাকার মানুষ সেটাই আশা করে। আমার আব্বা যদি বেঈমান হতো তাহলে আপনাদের কোনোদিন নিজের ভাই বোনের মতো করে দেখতো না, আপনাদের আবদার পূরণ করতো না। আর আমার মামা তার বোন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের ব্যবহার করলো, আর আপনারা সেটা বুঝলেন না। রাখো এসব কথা, তোমার এইসব কথা আমার মন গলাতে পারবে না। ফুপু, আপনারা একটাবার যদি আমার আব্বার মনের অবস্থা জানার চেষ্টা করতেন তাহলে বুঝতেন আপনাদের সাপোর্ট ভালোবাসার দরকার ছিল সেই সময়। আপনারা যদি আমার আব্বার জীবনটাও চাইতেন তাহলেও সে হাসতে হাসতে আমার আব্বা জীবনটাও দিয়ে দিত। এখন আর কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, বের হবেই বা কী করে? সত্যি কথা সবাই সহ্য করতে পারে না, আর সত্যি কথার কোনো উত্তরও দিতে পারে না। আমি সবার মুখের দিকে তাকিয়ে আছি, সবার মুখে কথা না থাকলেও চোখে আগুন আছে। কারো মুখে কথা নেই দেখে রুবির দেওয়া গিফটগুলো আমার মুখে ছুঁড়ে মেরেছিল, সেগুলো আমি সব একটা একটা করে নিতে লাগলাম। সত্যি একদিন রুবি যত আঘাত করেছে, যে ব্যথা পাই না তার থেকেও বেশি আঘাত আজকে পেলাম। এতগুলো আমার স্বপ্ন ছিল, এগুলো আমার আবেগ ছিল, এগুলো আমার জীবনের একটা অংশ আর স্বপ্ন ছিল। চোখ দিয়ে পানি ঝরতেছে আর সবগুলো কুড়িয়ে নিতেছি। আমার সময় মেজু চাচি বলা শুরু করলো, তোর বাপ যদি এতই ভালো হতো তাহলে কি পারতো এভাবে ভাইদের হক নষ্ট করতে? সব ভালো ভালো দামি জমি সব নিজের নামে করে নিয়েছে। চাচি আমার আব্বা এতটাই খারাপ যার কারণে আমার বাপ সবার শেষে জমির ভাগ নিয়েছে। আগে আপনার স্বামী, ছোট চাচা, ফুপুরা নেওয়ার পর আমার আব্বা যদি খারাপ হতো তাহলে আমার আব্বা আপনাদের বিক্রি করার সব জমি কিনে রাখতো না ওই সব মানুষের কাছ থেকে। বাবা হৃদয়, চুপ কর। কাদেরকে কি বলতেছিস? এরা তো টাকা চেনে, টাকাওয়ালা মানুষ চেনে। আমার আব্বার সম্মান বোঝে, সবার অন্যায় আমার আব্বা সহ্য করেছে। এনারা যে যে ভুল করছে, আমার আব্বা যদি ওরকম কিছু করতো না জানি আরো কত কি বলতো। এই ছোট লোকের বাচ্চার জন্য আমার জন্মদিনের অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। মুখ সামলে কথা বলবেন, আমার আব্বাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। আর হ্যাঁ, নিজের স্বামী তার বউকে ভালোবেসে সামান্য ফুল দিলেও সেটা স্ত্রী হাসি মুখে নেয়, এমনকি স্বামীর দেওয়া গিফট লুকিয়ে রাখে। আপনার মতো এমন কাজ করে না। তোকে কে স্বামী হিসেবে মানে রে? আর কিছুদিন গেলে তো তোর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, বুঝলি তুই? আইন অনুযায়ী আমি আপনার স্বামী, এমনকি সেটা ধর্মীয়ভাবেও বুঝলেন। ডিভোর্স সেটা তো সময় বলে দেবে। আজকে যে ঘটনা ঘটালেন এটার জন্য একদিন খুব পস্তাতে হবে আপনাকে ম্যাডাম। এত কথা না বলে সরে যা আমার চোখের সামনে থেকে।
তোকে এখানে কে আসতে বলেছিল, ছোট লোক খ্যাত মূর্খ একটা? আমি ওর কথা না বাড়িয়ে রান্নাঘরে এসে কান্না করতে লাগলাম। সত্যি আমি হেরে গেছি। আমি পারি নাই সবাইকে আপন করতে। আমার আব্বার স্বপ্ন সেটাও পূরণ করতে পারলাম না আমি। ওদিকে সবাই হাসি খুশিতে আনন্দ করতে লাগলো। কেক কেটে রবি তার বাবা মা আর জনাথনকে খাওয়ালো, কিন্তু জনাথন আমাদের কোনো কথাই বুঝতে পারে নাই। সবাই যখন নাচ গানে ব্যস্ত, তখন জনাথন রবিকে নিয়ে চেয়ারে বসালো। আচ্ছা রবি, তুমি হৃদয়ের সাথে ওরকম ব্যবহার করলে কেন? আমাদের বাসার চাকর, সে কিনা আমাকে ফুটপাতের দেওয়া জিনিস গিফট করে। আমাদের বাসার কাজের মেয়েটাও ওই জিনিসের থেকে কত দামি দামি জিনিস পরে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এরম করা ঠিক হয় নাই। হৃদয়ের সামর্থ্য যতটুকু, সে তোমাকে তার সাধ্যের মধ্যে এইসব গিফট করেছে। সবাই কত কত দামি জিনিস দিল, সেখানে কিনা তার ওই সব জিনিস শোভা পায়। আচ্ছা, তোমার পরিবারের সবাই হৃদয়কে কি কি বললো? আমার পরিবারের সবাই ওসব জিনিস পছন্দ করে নাই, তাই সবাই তাকে অপমান করেছে। আমি যতটুকু শুনলাম তাতে তো হৃদয়ের সাথে তোমার পরিবারের সবার কোনো সম্পর্ক আছে। ও হ্যাঁ, আছে তো। হৃদয়ের বাবাও আমাদের চাকর ছিল, আমার দাদা চাকরটাকে রেখেছিল। সব মিথ্যে কথা বললো রবি। জনাথন আর কথাও বাড়লো না। সবাইকে সামলিয়ে কাজের মেয়েটাও আমার কাছে আসলো। আমি কান্না করতেছি দেখে সেও কান্না করতেছে। হয়তো কাজের লোক বলে তার গায়ে এমন অপমানটা লেগেছে। তুমি এভাবে কান্না করতেছো কেন? আপনার দেওয়া ওসব রুবি ম্যাডাম এভাবে মুখের উপর ছুঁড়ে মারাটা অন্যায় করেছে। জানো, আমি সেই ছোট থেকে যখন শুনেছি রুবি আমার বউ, তখন থেকেই আমি কোথাও গেলে মেয়েদের যেগুলো পছন্দ সেগুলো নিয়ে রাখতাম। খুব ইচ্ছে ছিল সব কিছু নিজ হাতে আমার বউকে পরিয়ে দেবো। সত্যি একদিন আফসোস করবে রুবি ম্যাডাম আর তার পরিবার। ওনারা চাচা ফুবু আপনার আব্বার সাথে যে অন্যায় করেছে সেটা যেদিন বুঝতে পারবে সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি অপেক্ষায় আছি কবে সময়টা শেষ হয় আর কবে আমি এখান থেকে বের হতে পারি। জানো, আজকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। এতদিন রুবি ফুপু ফুপা যত আঘাত অপমান করেছিল সব মেনে নিয়েছিলাম, মনে কোনো কষ্ট রাখি নাই। কিন্তু আজকে আমার আবেগ স্বপ্ন নিয়ে রুবি খুব অন্যায় করলো। এভাবে কান্না করবেন না দুলা ভাই, আমি আপনার সব কথা বুঝেছি। আপনার চোখ মুখে রুবি ম্যাডামকে নিয়ে সব সময় ভালোবাসা দেখেছি। সময় আপনারও আসবে দুলা ভাই, আল্লাহর উপর ভরসা রাখুন আপনি। সেদিন আমি সারা রাত ঘুমাতে পারি নাই। পুরোটা রাত দু চোখের পানি বের হয়েছিল। আমি এখন আর তেমন একটা কথা বলি না কারোর সাথে। তবে একটা জিনিস বুঝতে পারি, জনাথন আমার সাথে কথা বলতে চায়, তবে সুযোগ পায় না বলে আমার সাথে কথা বলতে পারে না সে। তবে একদিন সুযোগ বুঝে জনাথন রান্নাঘরে আসে, তখন অবশ্য পাশে কাজের মেয়েটাও ছিল। হৃদয়, সত্যি আমি খুব লজ্জিত তোমার সাথে। সেদিন ওনারা যে যা ব্যবহার করেছে। আরে স্যার, আপনি কেন এমন করে বলতেছেন? ওসব বাদ দেন তো। না না, বাদ দেবো কেন? তোমার সাথে ওনারা সত্যি অন্যায় করেছে। সবার হয়ে আমি ক্ষমা চেয়ে নিতেছি। স্যার, আপনার ক্ষমা চাইতে হবে না। আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আমার থেকেও বহুগুণ ভালো তুমি হৃদয়। এভাবেই দিনের পর দিন চলে যেতে লাগলো। বিয়ে হওয়ার 6 মাসও পার হলো। শুনলাম আর কয়েকদিনের মধ্যে নাকি জনাথন অস্ট্রেলিয়া গিয়ে তার বাবা আর মার কাছে আত্মীয় আর বোনদেরকে নিয়ে এসে রুবিকে বিয়ে করে চলে যাবে। এর মাঝে জনাথন অস্ট্রেলিয়া চলে গেল, কারণ এখন সে রুবিকে বিয়ে করবে। এর মাঝে রুবির বাবা উকিলের সাথে কথা বলে ডিভোর্স পেপার আগেই বাসায় নিয়ে এসেছে। রুবি একদিন গভীর রাতে নেশা করে বাসায় আসে। সেদিন রাতেও কেউ জেগেছিল না। আমিও আর রুবির জন্য অপেক্ষা করি নাই, কিন্তু রুবির সরাসরি রান্নাঘরে চলে আসে। এই হৃদয়, আমাকে আমার রুমে নিয়ে চলো, আমার একা যেতে ভয় করতেছে। না, যেতে পারবো না। সেদিনের মতো ঘটনা ঘটাবেন, আমি যাব না। কোনো হবে না, চলো তো, আমার খুব ঘুম ধরেছে। রুবি আমাকে হাত ধরে টেনে তুললো, তারপর ঢোল ধরতে আমার বুকের উপর পড়লো। আজকে কেন জানি নিজের মনের ভেতরে অন্য কিছু জেগে উঠতে লাগলো। তাছাড়া রুবি এমন পোশাক পরেছে নিজেকে কন্ট্রোল করা দায়। তার উপর রুবি এত সুন্দর একটা মেয়ে। কোনো রকম ধরে রুবিকে তার নিজের রুমে নিয়ে গেলাম আমি। রুবিকে বিছানায় শুয়ে দিলাম আমি। আসো, আমার পাশে শুয়ে একা থাকতে পারবো না। আপনাকে রুমে এনেছি এটাই অনেক। এখন এখানে থাকা আমার মোটেও ঠিক হবে না। আরে আসো তো তুমি, কিচ্ছু হবে না। দেখেন ম্যাডাম, এর আগেও একদিন এরকম করে আপনার বাবা মায়ের কাছ থেকে আমাকে মার খাইয়ে নিয়েছিলেন। বেশি কথা বলো না, আমার কথা না শুনলে কিন্তু
এখন কিন্তু ড্যাডিকে মামিকে ডাক দিব। রুবি আমাকে টেনে তার বুকের ওপর ফেলে দিল। আজকে কেন জানি নিজেকে একেবারেই কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে। তারপর কি বাকিটা ইতিহাস হয়ে গেল। সেদিনের মতো আর দেরি করে উঠলাম না। সকাল সকাল উঠলাম ঘুম থেকে। আমার পরনের সব পোশাক আমার হাতে। ঠিক এমন সময় কাজের মেয়েটাও তার রুম থেকে বের হলো। দুলা ভাই, আপনি দেখি বহুত চালাক আছেন। আজকেও তাহলে রুবি ম্যাডামের সাথে? ধ্যাৎ, চুপ করো, কেউ শুনে ফেলবে। কেউ শুনে ফেলার আগে আপনার চেহারায় যে লিপস্টিকের দাগ আর পিঠে নখের চিহ্ন, সেটা কি করবেন? ইস, আজকেও লজ্জায় পড়ে গেলাম। যাই গোসল করি। কিন্তু তোমার শাড়ি এমন এলোমেলো কেন? যাও ঠিক করে আগে। এর মাঝে হঠাৎ পিছনে ঘুরে দেখি ফুপু দাঁড়িয়ে আছে। ফুপু কখন এসেছে সেটা বুঝতেই পারে নাই আমরা। এই অবস্থায় ফুপুর কাছে ধরা পড়ে গেলাম। এবার যদি রুবি কোনো বলে তাহলে তো আমি শেষ। ফুপু এবার ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিয়ে আমার গায়ে মারতে লাগলো। মারার সাথে সাথে চিৎকার করে সবাইকে ডাকলো। মেজো ফুপা, তার ছেলে মেয়ে, এমনকি রুবিও তার পোশাক পরে বের হয়েছে। কিন্তু রুবির শরীরে তো কোনো পোশাক ছিল না, হয়তো ঘুমের ঘরে। আর ফুপুর চিৎকার শুনে তাড়াহুড়ো করে পোশাক পরে বের হয়েছে। কি হলো, এভাবে চিৎকার করছো কেন তুমি? কোনো চিৎকার করতেছি না, একবার হৃদয় আর কাজের মেয়েটার দিকে নজর দাও। ছি ছি ছি, শেষ পর্যন্ত তোরা দুজন এইসব কাজ করতে পারলি? এসব নোংরা কাজ কবে থেকে করিস তোরা? ম্যাডাম, এসব কি বলেন আপনি? আমি হৃদয় ভাইকে দুলা ভাই বলেই ডাকি। তাহলে কি আমি এসে ভুল শুনলাম? তোর শাড়ি এমন এলোমেলো কেন? আকাম করে শাড়ি ঠিক করতে ভুলে গেছিস? ম্যাডাম, আপনি যা ভাবছেন তার একটাও ঠিক নয়। তোর শরীর আর ওর শাড়ি সব প্রমাণ দিতেছে। আসল সত্যিটা আমার কাছ থেকে শুনুন আপনারা। কাজের মেয়েটা এবার আমার হাত ধরে থামিয়ে দিল। চোখ দিয়ে বোঝালো ওরা যা বলছে বলুক, আসল সত্যিটা জানলে আমি প্রাণে বাঁচবো না। কাজের মেয়েটা আমার হাত ধরায় তারা আরও বিশ্বাস করলো আমরা দুজন এমন কাজ করেছি। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, খ্যাত মূর্খ। আমাদের খেয়ে আমাদের পরে শেষে কিনা কাজের মেয়ের সাথে এমন করলি? দুলা ভাই আপনাদের খায় নাই, বরং দুলা ভাই তার নিজের টাকা দিয়েই আপনাদেরকে প্রতিদিন খাওয়াইছে। যত বড় মুখ নয় তত বড় কথা বলিস তুই। এই বেঈমানের বাচ্চা নোংরা ছেলে আমাদেরকে খাইয়েছে। তাহলে আজকে 6 মাস আপনারা কি কোনো দিন বাজারের টাকা দিয়েছেন? দোকানদার কি আপনাদের আত্মীয় লাগে? এমন কথা বুঝি কারো সহ্য হলো না, তাই তো রুবি আর ফুপু কাজের মেয়েটাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি বাঁচাতে গেলে মেজো ফুপু আর রুবি আমার গায়েও হাত তুলতে লাগলো। আমি কোনো রকম মার খেয়েও তাদের কাছ থেকে কাজের মেয়েটাকে রক্ষা করলাম। শায়দা কার সাথে মেয়ে বিয়ে দিয়েছিলাম আমরা? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি নিজের চোখের সামনে। ড্যাডি, এরপরও কি এই নোংরা দুটোকে আমাদের বাসায় রাখবে তোমরা? শায়দা, যাও আমাদের রুম থেকে ডিভোর্সের পেপারটা নিয়ে আসো। মেজো ফুপার কথা মতো ফুপু তাদের রুমে গেল। বেশ কিছুক্ষণ পর ফুপু তার রুম থেকে একটা কাগজ নিয়ে বের হলো। এই বেঈমানের বাচ্চা, এখানে সই করে তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হয়ে যা। রুবি, তোর মোবাইল দিয়ে এদের মুখ সহ সব ভিডিও করে রাখ। কিসের কাগজ এটা? তোরা তো তোর যে কুকুরটি করেছিস তার স্যাম্পল আর ডিভোর্স পেপার। সই কর তাড়াতাড়ি, আমার বাসা আর আমার মেয়ের জীবন থেকে সরে যা। কলমটা হাতে নিলাম, কিন্তু সই করতেছি না। বারবার রুবির দিকে দেখতেছি আমি, কিন্তু রুবি আগুন চোখে তাকিয়েছে। সেজন্য আমাকে বিশ্বাস করতেও পারতেছে না। আমি আবার সবার দিকে তাকালাম, কিন্তু না, কারো কোনো আমাকে নিয়ে দয়া মায়া নেই। মেজো বাবা জোর করে দুটো কাগজে সই করে নিল। চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। কি হলো? ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছিলাম? আমি ভালোবেসে বড়লোকের ছেলেকে বিয়ে করার পরও তোর বাপ বলেছিল বংশের মুখে নাকি চুনকালি মেখে দিয়েছি, কিন্তু আজকে তুই জমিদারের বংশধর কাজের মেয়ের সাথে এমন কাজ করতে পারলি? এরা তো সব সময় নিজের স্বার্থ দেখেছে। সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি, তোর বাপ নাকি কার জন্য কি করছে। যেদিন আসল সত্যিটা জানবেন সেদিন আফসোস করবেন। আর হ্যাঁ ফুপু, শুনে রাখেন, আপনার মতো আমি নই, আর আমার আব্বা সেই শিক্ষা দেয় নাই। যেদিন আমার বাপ থাকবে না সেদিন নিজের মতো করে বাঁচবো। তোর বাপ কি শিক্ষা দিয়েছে এটা তো হাতে নাতে প্রমাণ পেলাম আমরা। তোর শরীরে তা বলে দিচ্ছে। আমার আব্বা কিন্তু আপনাদের ভাই বোনকেও শিক্ষা দিয়েছে, কোলে পেটে মানুষ করেছে। আমার আব্বা কিন্তু সত্যি মিথ্যা শোনার পর বিচার করতো। যা যা, এখান থেকে চলে যা। আপনারা যেখানে নিজের পিতার লাশ দেখতে চান নাই, সেখানে আমিই বা আমার পা আর এখানে কোনোদিনও পড়বে না। তা তোর নিজের ফুপি বুঝি খুব এসেছিল?
তোর বাপ তো তার নিজের বোনের গায়েও হাত তুলতো না। সেদিন তার স্বামী নিয়ে চলে গেল, তোর মাকে হত্যা করলো, কারো গায়ে তো হাত তোলে নাই, উল্টো আমার স্বামীর গায়ে হাত তুলেছিল। আপনার গায়েও তো হাত তুলে নাই, সব সময় বুকে পিঠে রেখেছিল আপনাদের। আর রুবি একদিন এই স্বামীকে পাওয়ার জন্য খুব ছটফট করবে, আফসোস করবে সেদিন আমাকে পাবে না। দুলাভাই চলেন, হেনাদের আর কোনো বলতে হবে না। কাজের মেয়েটা আমার হাত ধরে টেনে রান্নাঘরে আনলো, তারপর নিজের ঘরে গেল, আমাদের ব্যাগ কাপড় সব গুছিয়ে নিল। তারপর সবার দিকে তাকিয়ে দুজনে সেই বাসা থেকে বের হলাম। দুজনে রাস্তায় হাঁটতেছি, কিন্তু চিন্তা হচ্ছে কাজের মেয়েটাকে নিয়ে। আজকে আমার কারণে তোমাকে এই বাসা থেকে বের হতে হলো। সত্যি বলতে দুলাভাই, এখানে থাকার কোনো ইচ্ছে নেই আমার। অনেক দিন থেকে সুযোগ খুঁজতেছিলাম কবে বের হই আমি। আমাকে তখন আসল সত্যিটা বলতে দিলে না কেন? মাথা খারাপ নাকি? এটাই সুযোগ ছিল তাদের অত্যাচার থেকে বের হওয়ার। আর আপনি সত্যিটা বলেন, তারা উল্টা বুঝে আপনাকে মারুক। তাহলে এখন কি করবে তুমি? এখন সোজা নিজের গ্রামের বাড়িতে যাব আমি। কতদিন হলো নিজের বাবা মাকে দেখি না। আর হ্যাঁ দুলাভাই, তারা আমার কাছে যাবে কোনো না কোনো একদিন। সেদিন আমি আসল সত্যিটা বলে দিব। তখন বলে কি আর লাভ হবে? তখন তো অনুশোচনা করবে, তখন তো বুঝবে কি ঘটেছিল। তখন তারা কপালে হাত দিয়ে আফসোস করবে। এ নাও আমার ঠিকানা, যদি কোনোদিন মনে করো কাজের দরকার, থাকার দরকার, টাকার দরকার, কোনো কিছু প্রয়োজন, সোজা আমার বাড়িতে চলে আসবে। তারপর কাজের মেয়েটাকে বাসে তুলে দিলাম। যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত আমাকে দেখেছে। আমি হাঁটতে হাঁটতে একটা পাবলিক গোসলখানায় গেলাম। সেখানে গিয়ে গোসল করে বের হয়ে একটা হোটেলে খাবার খেলাম। তারপর কি নিজের বাড়ির পথে রওনা হলাম। বাসে উঠে আব্বাকে ফোন করে জানালাম আমি বাড়ি ফিরতেছি। খুব কষ্ট হচ্ছে আমার, কারণ এই 6 মাসে রুবি আর তার মা বাবা আমার সাথে যা যা করছে একেবারে ঘোর অন্যায়। যাকে বলে, যেখানে রুবিকে বিয়ে করলাম সে রুবি আমাকে কত অপমান, কত আঘাত করছে, সব কিছু বুকের ভেতরে দাগ কেটে গেছে আমার। এসব কষ্টের কথা ভোলার নয়। আর পরিবার আপনজন এক করার কত চেষ্টা করলাম, তাও পারলাম না। একটা জিনিস বুঝে গেছি, টাকা থাকলে স্মার্ট হলে আর স্মার্টভাবে চলাফেরা কথাবার্তা বললে দাম মেলে। আল্লাহ যদি কোনোদিন আমাকে সেই সুযোগ দেয়, আমিও দেখিয়ে দেবো। রুবিদের বাসার ঘোরা সব ঘটনা মনে করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি আমার এলাকায় চলে এসেছি। সোজা বাড়ি চলে গেলাম। আমি গিয়ে দেখি আব্বা চেয়ারে বসে আছে। আব্বা কেমন আছেন আপনি? কতদিন পর আপনাকে দেখলাম। বাপজান, আমি ভালো আছি। তুই কেমন আছিস বাপজান? ভালো আছি আব্বা, আপনার কথা খুব মনে পড়ছিল। বৌমা কোথায়? আর তোর শরীরে এসব কিসের দাগ? আব্বা রাত হয়েছে, ফ্রেশ হয়ে ঘুমাই, কালকে কথা হবে। খাওয়া করবি না? খেয়ে এসেছি, রাত হয়েছে, ঘুমাই। জানি খেতে বসলে আব্বা এসব বিষয়ে জানতে চাইবে, তাই আমিও ঘুমের কথা বলে নিজের ঘরে গেলাম। বাড়ি আসলাম তখন সকিনা চাষিকে দেখলাম না। আমি হয়তো চলে গেছে, সকালে আসবে। কালকে আব্বার সাথে বিস্তারিত কথা হবে আমার। পরের দিন একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম, তার কারণ আছে। এতদিন ঠিকমতো ঘুমাতে পারে নাই, তার উপর আবার গতকালকের মার। শরীর তো এমনিতেই ক্লান্ত। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বের হলাম। আব্বা সকিনা চাষি কোথায়, তাকে দেখতেছি না যে। আয় বস, আমি রান্নাঘর থেকে নাস্তা নিয়ে আসতেছি। আমি তো অবাক, আব্বা নাস্তা আনবে মানে? সকিনা চাচি আবার কোথায় গেল? মাথায় কোনো কিছুই ঢুকতেছে না, কি হচ্ছে এসব? এর মাঝে আব্বা নাস্তা নিয়ে আসলো। আব্বা সকিনা চাচি কোথায়, আর আপনি বা কেন নাস্তা আনতেছেন? সকিনা তো চলে গেছে, আজ প্রায় 3-4 মাসের মতন হবে। তাহলে এতদিন বললেন না কেন আমাকে? ওসব বাদ, তার আগে বল তোর শরীরে গালে এসব কিসের দাগ? বা আপনি অতটা অবুঝ নন। এসব হচ্ছে তোমার বোন, তার স্বামী এবং তার মেয়ের মারের চিহ্ন। কি এত কিছু করলো, তাহলে আমাকে বলিস নাই কেন তুই? আব্বা বলি নাই এই কারণে, যদি সম্পর্কটা আবার আগের মতো করা যায়, আপনার মনের আশাটা পূরণ করতে পারি। সব খুলে বল আমাকে, তুই কি কি হয়েছে? আব্বা সারা জীবন বললেন তোর বউ আছে, তোর বউ আছে, সে নিয়ে কত স্বপ্ন দেখলাম, কোনোদিন অন্য মেয়ের দিকে তাকাই নাই। এক এক করে সব বললাম। সব আমার দোষ। আমার কারণে আমার আদরের বাপজানের গায়ে হাত তুলছে, কষ্ট দিছে। মাথার উপরে আল্লাহ আছে, একদিন এসবের বিচার তিনি করবে। আর কোনোদিন বলবো না আমার ভাই বোন আছে, তাদের লাগবে। কোনোদিন বলবো না তোর বউ আছে। আমার বাপজানের মনে যা চাইবে এখন থেকে সেটাই করবে। ওরা টাকা চেনে, যার টাকা আছে তার মূল্য আছে। আজ থেকে পুরো সংসার
আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, সোনা গহনা সব আমার বাপজানের নামে করে দিব। আমার হারা ছেলে কোনোদিন মায়ের আদর ভালোবাসা পেল না। ভেবেছিলাম অন্তত আমার বোনগুলো সেই ভালোবাসা দিবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার সন্তানকে এখন থেকে আর সাদা সরল সহজ করে রাখবো না। আব্বা সেদিন আমাকে জোরে ধরে খুব কেঁদেছে। আমি সব বলতে চাইনি, কিন্তু না বললেও তো নয়, আব্বারও জানার দরকার আছে। তা না হলে ভাই বোনগুলো চিনতো না। সেদিনের পর আব্বা কেমন জানি চুপসে গেছে। আগের মতো মুখে হাসি নাই, আগের মতো কথাও বলে না। সারাদিন কি জানি ভাবে। আমার সাথে একটু হাসি মুখে কথা বলে। এর মাঝে আমি পুরাতন বাড়িটা ভেঙে নতুন করে গড়া শুরু করে দিলাম। পুরো সংসারের দায়িত্ব আমার উপরে পড়ছে। আমি আবারও আমার দাদার মতো করে অনেকগুলো লোক রাখলাম। রান্না করা, কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, জমি দেখাশোনা করা, বাড়ি পাহারা দেওয়া, সব লোক রেখেছি। সেদিন রাতে আব্বা আমাকে তার ঘরে ডাকলো। বাপজান, একটা কথা বলি, সেটা শোন। তোর দাদার দাদা খুব অহংকারী জমিদার ছিল। সবার সাথে অন্যায় অত্যাচার করত। গরিব বলে মানুষকে দাম দিত না। তাই আমি চাই এমন কিছু করব না যাতে মানুষ তোমাকে খারাপ বলে। মানুষ হয়ে মানুষের কাজে আসার চেষ্টা করবে, পারলে গরিব মানুষের কর্মের ব্যবস্থা করে দিবে। এতদিন স্বাভাবিক জীবন পার করেছি কেন জানিস? যাতে মানুষ খারাপ, অহংকারী এসব বলতে না পারে। তবে তুই পারবি আমাদের জমিদারের সম্মান রক্ষা করতে। আব্বাজান, দোয়া করবেন আমি যেন অত্যাচারী না হয়ে মানুষের কাজে আসি। বাপজান, তোকে কোনোদিন মায়ের আদর দিতে পারি নাই, আমাকে তুই ক্ষমা করিস বাপজান। আমার কারণে তুই তোর ফুপু, চাচা এনাদের কাছে অপমানিত হলি। আমার কারণে তোর স্বপ্ন নষ্ট হলো। আমার কারণে তুই এই বয়সে ডিভোর্সি ছেলে হলি। আমাকে ক্ষমা করে দিস বাপজান। তোর সুখের জন্য এত কিছু করেছি। আব্বা, আমি আপনার সন্তান। আপনি আমার মা বাবা দুটোই। আপনার কোনো অপরাধ, দোষ নেই। সন্তানের কাছে পিতা মাতা কেন ক্ষমা চাইবে? পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনার স্বপ্ন, ইচ্ছে পূরণ করতে ব্যর্থ হয়েছি আমি। আর একটা কথা, আমি যদি মারা যাই, আমাকে তোর দাদা আর মায়ের কবরের মাঝখানে কবর দিস। আব্বা, এসব কি বলেন আপনি? আপনি ছাড়া কি আছে আমার? এখন থেকে একা থাকা, একা চলা শিখে নাও বাপজান। আমার তো বয়স হয়েছে, কোন দিন না আমি চলে যাই। আর হ্যাঁ, আমার নামে যা আছে সব তোর নামে করে দিয়েছি। আপনার কিছুই হবে না আব্বা, এসব কথা বলবেন না আপনি। এখন ঘুমান তো। একটা ইচ্ছে আছে, পূরণ করবি বাপজান? বলেন আব্বা। তোকে তো মায়ের আদর দিতে পারি নাই, আজকে না হয় আমার সাথে রাত্রে ঘুমা। বাপ ছেলে একসাথে ঘুমাই, আরো গল্প করি। আমিও আব্বুর সাথে তার পাশে শুয়ে পড়লাম। আব্বু আগের অনেক কথা বললো আমাকে। ছোটবেলায় ফুপু চাচাদের কি নামে ডাকতো, কোথায় কোথায় নিয়ে যেত। আগের টাকার মান, এখনকার টাকার মান, আগে মানুষ কেমন ছিল, এখন কেমন হয়েছে, জমিদাররা কেমন ছিল, কার কয়টা বউ ছিল, ইত্যাদি অনেক গল্প করলাম। তারপর আমি আব্বাকে জড়িয়ে ধরে ঘুমালাম। সকালে ঘুমে ভাঙলে আব্বাকে ডাকলাম, কিন্তু আব্বা কোনো সারা শব্দও করতেছে না। আব্বার শরীরে হাত দিয়ে দেখি শরীরটা বেশ ঠান্ডা। আব্বা ওঠেন, সকাল হয়ে গেছে, কত ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন না? কিন্তু না, আব্বা আমার ডাকে সাড়া দিতেছে না। এবার গা ঝাঁকিয়ে ডাকলাম, তবুও শুনতেছে না। ইতিমধ্যে কাজের সব লোক বাড়িতে এসে গেছে। এক এক করে সবাই ঘরে ঢুকলো। ডাক্তার ডাকলো। তিনি আব্বাকে চেক করে দেখে অসহায়ের মতো আমার দিকে তাকালেন। তোমার আব্বা ঘুমের মধ্যেই মারা গেছেন। এসব আপনি কি বলেন ডাক্তার? রাতেই তো আব্বা সহ নানা রকম গল্প, হাসি ঠাট্টা করলাম। আপনি আরো ভালো করে দেখেন। আমি ভালো করেই দেখেছি, তোমার আব্বু ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হয়তো তিনি নানা রকম জিনিস নিয়ে চিন্তা করতেন, ভাবতেন। সেদিন আমি সত্যি বড্ড একা হয়ে যাই। আমার পাশে কোনো আপন মানুষকে পাই নাই আমি। আব্বার শেষ কথাগুলো কানে শুধু বাঁচতে থেকে। আব্বার ইচ্ছে মতো দাদা আর মায়ের কবরের মাঝে কবর দেওয়া হয়। আমার খোঁজ খবর নেবে এমন কোনো লোক নেই। আমি প্রায় ভেঙে পড়ি, কিন্তু না, আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। জমিদের রক্ত যে আমার শরীরে বইছে। এভাবে মাসখানেক চলে গেল আব্বা মারা যাওয়ার। এর মাঝে নতুন বাড়িটাও তৈরি হয়ে গেল। এখন যে দেখে সেই বলে এটা হলো আসল জমিদারের বাড়ি। আমি আমার বাড়ির পাশের বড় জাম গাছটার নিচে বসে আছি। হঠাৎ করে কোথা থেকে যেন মুনিয়া চলে আসলো। মাশাআল্লাহ, দেখতেও আগে থেকে খুব সুন্দরী হয়েছে। আগে তো জানতাম জমিদার তাদের বউকে তালাক দেয়, এখন দেখি জমিদারের বংশধরের সন্তান কি তার বউ ডিভোর্স দেয়। মুনিয়া, কেমন আছিস তুই? কতদিন পর দেখতেছি, আগের থেকেও সুন্দর হয়েছিস। কত দামি শাড়ি পরেছিস, শরীর ভর্তি স্বর্ণ। আরে আমার স্বামী তো বিশাল বড়লোক, এসব তো কিছুই না। দিনে কয়বার শাড়ি বদলায় তার কোনো হিসেবে আছে? আর গহনা
পুরো বক্স ভর্তি আছে আমার। বাহ, তাহলে তো বেশ সুখেই আছিস। তা সুখে থাকবো না? আমার স্বামী কি কম ভালোবাসে আমাকে নাকি? শুনে খুব খুশি হলাম। আর আমাকে পারলে ক্ষমা করে দিস তোর ভালোবাসা না বোঝার জন্য। আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব। ভাগ্য ভালো আমার সেদিন তুই আমার হোসনি, না হলে এমন সুখী কি থাকতে পারতাম? এমন আদর ভালোবাসা কি পেতাম আমি? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে আমার। আমি আর মুনিয়াকে কোনো কথা না বলে সেখান থেকে বাড়ির পথ ধরলাম। কিন্তু কি আমার হাত হঠাৎ কে যেন টেনে ধরলো। পেছনে ঘুরে দেখি মুনিয়া ধরছে। এখনই তো হাসিমুখী ছিল, তাহলে এখন মুনিয়ার চোখে পানি কেন? হাত ছেড়ে দিয়ে মুনিয়া এবার আমাকে জড়িয়ে ধরলো। সাথে সাথে মুনিয়ার কান্নাটাও বেড়ে গেল। আমার মাথায় তো কোনো কিছু ঢুকতেছে না। তোকে বিয়ে করলে আমি আরো বেশি সুখে থাকতাম। আজও যে তোকে ভুলতে পারি নাই আমি। তাহলে কি এতক্ষণ যা বললি সব মিথ্যা? তুই কি সত্যি সুখে নাই তাহলে? না না, সত্যিই সুখে আছি। আমার স্বামীও এসেছে, তাকে সব বলেছি আমি। কিন্তু তোকে এভাবে দেখতে মোটেও ভালো লাগছে না। আরে ছাড় তো আমার কথা, আগে বল কই তোর স্বামী, দেখা দেখে। ওই তো দাঁড়িয়ে দেখতেছে আমাদেরকে। ইস কি সর্বনাশ, তোকে খারাপ ভাবে তো। ও সব জানি। এতক্ষণ তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি আমি। সত্যি তুই বড্ড একা হয়ে গেছিস। কি মেয়েকে বিয়ে করলি যার কারণে আজকে তোর এমন অবস্থা? ওসব বাদ দে, আসলে সেদিন তোর চোখের জলের অভিশাপ, এগুলো তোকে না বোঝাটা সবচেয়ে বোকামি ছিল আমার। আমি তোকে কোনো অভিশাপ দিই নাই হৃদয়। আমি সব সময় চাইতাম তুই সুখে থাক। সত্যি যদি জানতাম ওই মেয়েটার সাথে তোর ডিভোর্স হবে, তাহলে জীবনেও বিয়ে করতাম না। দেখ এখন কত সুখে আছিস, আমাকে বিয়ে করলে কি এমন সুখে থাকতে পারতি? মুনিয়ার স্বামীর সাথে পরিচিত হলাম, অনেক ভালো মুনিয়ার স্বামী। আরও কথা হলো তাদের সাথে। মুনিয়ার স্বামীর সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো আমার। তাদেরকে বিদায় জানিয়ে বাড়িতে আসলাম। বাড়ি এসেই আব্বার কথা মনে পড়ে গেল। বাড়ি এখন থাকতেও ভালো লাগে না। সত্যি বলতে নিজের যত্ন নিতেও ভুলে গেছি আমি। এভাবে দিন পার করতেছি আমি। হঠাৎ আমার বাড়িতে 10টা মাইক্রোবাস কার আসলো। সেখান থেকে কিছু লোক বের হলো, তার মধ্যে বিদেশি লোকও আছে। হঠাৎ এতগুলো গাড়িতে এত মানুষ আমার বাড়িতে দেখে আমি অবাক হলাম। তাদের মধ্যে একজন, নাম তার সোহান, সে আমার কাছে আসলো। কাজের লোককে ইশারা করে বললাম সবাইকে বসতে দেওয়ার জন্য। আমি সোহান চৌধুরী, আমার বিশাল বড় ব্যবসা। এনারা সবাই বিদেশি বায়ার। আসলে এনাদের সাথে আমার নতুন একটা প্রজেক্টের কাজ হয়েছে। শহরে জায়গা নেই নতুন করে কোম্পানি দেওয়ার। তাহলে আমি কি করব এখন? রাস্তার পাশে যে বিশাল জমিটা আছে সেটা আমি চাই, সেখানে নতুন কোম্পানিটা দেব। কিন্তু আমি তো কোনো জমি বিক্রি করব না। আরে ভাই, আপনার জমি বিক্রি করতে হবে না। তাছাড়া ওই জমিতে তো চাষও করেন না। আপনার জমি আমি ভাড়ায় নিতে চাই, তার বিনিময়ে প্রতি মাসে 3 কোটি টাকা করে দেব। আমি সোহান চৌধুরীর কথা শুনে অবাক হয়ে গেলাম। তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি। প্রতি মাসে জমি ভাড়া বাবদ আমাকে 3 কোটি টাকা করে দেবে? হৃদয় ভাই, আমি আপনার সম্পর্কে সব জেনে শুনে বুঝে এখানে এসেছি। আপনি জমি মরে গেলেও বিক্রি করবেন। তাছাড়া সেখানে যেহেতু চাষাবাদ হয় না, সেখানে কোম্পানি দেই, প্রতি মাসে 3 কোটি টাকা পাবেন। এর বাইরে যা চাইবেন তাই পাবেন। আপনি কতটা সহজ সরল মানুষ সেটা সবার মুখে শুনে এসেছি। আমার জমিটা কেন পছন্দ হলো আর 3 কোটি টাকা দিবেন মাঝে তো ঢুকতেছে না। আপনার অত বড় জমির মতো এখানে আশেপাশে এমন জমি নাই। আর প্রতি মাসে আমার কোটি কোটি টাকার লাভ হবে। তাছাড়া এখান থেকে যাতায়াত সুবিধাটাও আছে। আচ্ছা ভাড়া দেবো আমি, কিন্তু আমার ছোট্ট একটা আবদার আছে। হ্যাঁ হ্যাঁ হৃদয় ভাই, বলেন আপনি। আপনার কোম্পানিতে আমার এলাকার গরিব মানুষগুলোকে কাজের ব্যবস্থা করে দিতে হবে। এই সামান্য কথাটা বলতে হয় হৃদয় ভাই? তাহলে বলেন কবে থেকে সেই জমিতে আমি বিল্ডিং তোলা শুরু করতে পারি? সেটা আপনার ইচ্ছে। তাহলে কালকে থেকে কাজ শুরু করি। তাহলে কাগজ নিয়ে আসেন, সই করি। আপনার মুখের কথাই বিশ্বাস করলাম, আর সবচেয়ে বড় কথা আমার এলাকার মানুষ কাজ করবে, এটাই অনেক। সত্যি আপনি ভালো মানুষ, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার জন্য আমি আরও অনেক করব, শুধু অপেক্ষা করেন। সেদিনের পরের দিন থেকে সেই সোহান চৌধুরী কাজ শুরু করে দেয়। এত লোক কাজ করার জন্য এসেছে। 1.5 মাসের ভেতরেই পুরো জমির মধ্যে তার কোম্পানি গড়ে ফেললো। এরপর সেখানে আমার এলাকার লোককে কাজে নিল। সেখানে অবশ্য বিদেশি লোকেরাও আছে। এর মাঝে সোহান চৌধুরীরা আমার বাড়িতে আসা যাওয়া শুরু হয়। কোনোদিন জোর করে আমার জীবনের সব ঘটনা সোহান চৌধুরী শোনে। সোহান চৌধুরী আমার জীবনে আসার পর এমন হবে আমি ভাবতেও পারি নাই। আমার ঘটনাগুলো সোহান চৌধুরীকে সব বলি। রূপের ঘটনা, আমার বাপ চাচা ফুপুর ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া অন্যায় অত্যাচার সব বলি।
আমার জীবনে আব্বার ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা পায় নাই। আমার জীবনে তেমন কেউ ছিল না। আব্বার এত কিছু থাকার পরও আমি অহংকার করি নাই, বাজে কাজে ছিলাম না। সব শোনার পর সোহান চৌধুরী কিছুক্ষণ ভাবতে থাকলো। কি হলো, আপনি এত কি ভাবতেছেন? ভাবতেছি আপনি কত ভালো মানুষ। আপনি আপনার পূর্ববর্তী পুরুষের মতো হন নাই, এমনকি আপনার বর্তমান রিলেটিভ যারা তাদের মতনও হন নাই। সবাই যদি ওরকম হয় তাহলে দুনিয়া কিভাবে চলে? অবশ্যই চলে হৃদয় ভাই, আপনি সত্যি ভালো মানুষ এবং মহান মানুষ। তবে আপনার সব ঘটনা শোনার পর আমার ইচ্ছে হচ্ছে আপনাকে নতুন করে তৈরি করি, কিন্তু এতে আপনি রাজি হবেন কি না সেটাই বড় কথা। যদি সত্যি ভালো কিছু হয় তাহলে আমি রাজি আছি। আপনি একটু হলেও পড়াশোনা করেছেন, সুতরাং আমার কথাগুলো না বোঝার মতো নয়। আপনাকে স্মার্ট বানাতে, আপনাকে সুন্দর করে গড়ে তুলতে, এমনকি আপনাকে সবার সাথে মেশার মতো গড়ে তুলতে চাই। আমিও তাই চাই। এত টাকা এত সম্পত্তি থাকার পর আমি বড্ড একা। তাহলে এখন থেকে আপনি আমার মতো হওয়া শুরু করুন। টুকটাক তো ইংরেজিও বলতে পারেন দেখতেছি। এখন থেকে স্টাইল করে পোশাক পরা, কথা বলা, মুখে দামি সিগারেট, ডিস্কো যাওয়া, সাথে 2-3টা মেয়ে রাখা ইত্যাদি। না না, এসব করতে পারবো না। সবাই খারাপ বলবে আমাকে। সবাই খারাপ বলবে এটা ভাবছেন? এনারা কি কেউ আপনার পাশে ছিল? আপনি জমিদারের বংশধর, এসব করলে কেউ কিছু বলবে না। এতদিন যারা অবহেলা করেছিল তারা জানবে, বুঝবে, দেখবে আপনি কে, তারা দেখুক। এরপর থেকে আমি সোহান চৌধুরীর সাথে বেড়ানো শুরু করি। সত্যি জীবনটা বদলে গেল সোহান চৌধুরী আমার জীবনে আসে। পোশাক, খাবার, কথা বলা ইত্যাদি সব কিছুতেই পরিবর্তন। অনেকে চিনতেই পারে না আমি সেই হৃদয়। সোহান চৌধুরী অবশ্য মেয়েদের সাথে মিশতে বলেছিল, আমি মানা করে দিছি। তো এভাবেই দিন যাচ্ছে আমার। প্রতি মাসে 3 কোটি টাকা তো পাচ্ছি, তার উপর চাষের জমির টাকা। আমার বাড়ি ভর্তি কাজের লোক এখন, আমাকে কোনো কল লাগে না এখন আর। এর মাঝে একদিন সোহান চৌধুরী একটা মেয়েকে সাথে নিয়ে আসে। বাহ, দেখতেও বেশ সুন্দর, অনেক স্মার্টও আছে। বসার ঘরে আমরা 3 জনেই বসলাম। আদ্রিয়া আমার একমাত্র ছোট বোন। আপনার কথা আমার বাসায় সবাইকে বলেছিলাম। তখন থেকেই আপনাকে দেখবে বলে আদ্রিয়া বারবার আমাকে বলে। আজকে সুযোগ হলো তাই নিয়ে আসলাম। আদ্রিয়া, ইনি হচ্ছে হৃদয়, যার কথা বলেছিলাম। আপনার কথা ভাইয়ের মুখে কত যে শুনেছি, আজকে বাস্তবে দেখে সত্যি খুব খুশি হলাম। আমরা কি বন্ধু হতে পারি? এই কথা বলেই একটা হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আমি তো বোকার মতো একবার সোহান চৌধুরীর দিকে, একবার আদ্রিয়া চৌধুরীর দিকে তাকিয়েছি। আমার এমন বোকা মেয়ে তাকানো দেখে সোহান চৌধুরী বলতেছে, হৃদয় ভাই, চেয়ে কি দেখেন, বন্ধু হয়ে যান। আদ্রিয়া অন্য মেয়েদের মতো নয়, আর আপনি একাকিত্ব কেটে যাবে। আদ্রিয়া প্রচুর কথা বলে, হাসতেও পারে খুব। আমার বোন বলে বলতেছি না। কিন্তু আরে কিসের কিন্তু? আপনার প্রতি বিশ্বাস আছে আমার। এতদিন থেকে মিশলাম, মানুষ চিনতে ভুল করি নাই আমি। সেদিনের পর আদির সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। সোহান চৌধুরী তার ব্যবসার কাজে ব্যস্ত থাকে। আজকে এই দেশ তো কালকে আর এক দেশ, আমাকে সময় দিতে পারবে না বলে তাই তো তার আদরের বোন আদির সাথে আমার বন্ধুত্ব করে দেয়। এখন বেশিরভাগ সময় আমি আদির সাথেই কাটাই। এখন আর নিজেকে একা মনে হয় না আমার। আদির সাথে ঘুরি, বেড়াই, খাওয়া দাওয়া করি, আড্ডা মারি। আচ্ছা, তুমি তো বললে না রুবির বিষয়ে তার কি এখন বিয়ে হয়েছে? সেটা তো শুনি নাই, জানিও না। হয়তো জনাতনের সাথে ওর বিয়ে হয়েছে আর অস্ট্রেলিয়া চলে গেছে। আর কখনো খোঁজ নাও রুবির তুমি? সেটা আর প্রয়োজন মনে করি নাই আমি। এখনো কি রুবির কথা ভাবো তুমি? মাঝে মাঝে খুব মনে পড়ে আমার। রুবির সাথে তো আর প্রেম ছিল না, তাহলে কেন ওর কথা মনে পড়বে তোমার? শোন, যে তোমার নয় তাকে নিয়ে চিন্তা ভাবনা করা বোকামি। এরা হলো ধূমকেতুর মতো, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যাবে। সেটা অবশ্য ঠিক বলেছো, কিন্তু বিয়ে তো করেছিলাম, তাকে নিয়ে স্বপ্ন তো দেখেছিলাম আমি। যেখানে তোমার মূল্য নেই সেখানে তাকে ভাবা ঠিক না। নিজেকে নিয়ে ভাবো, নতুন করে স্বপ্ন দেখা শুরু করে দাও তুমি। নতুন কাউকে নিজের জীবনে নিয়ে আসো তুমি। বুঝেছি, সময় হোক। এখন চলো এক জায়গায় যাব আমরা। আদ্রিয়াকে সাথে নিয়ে একটা ডিস্কোতে গেলাম। সেখানে গিয়ে মদের বোতল নিয়ে খাওয়া শুরু করলাম, সাথে সিগারেট টানা শুরু করেছি আমি। আদ্রিয়া আবার এসব পছন্দ না, মাঝে মাঝে আমার উপরে খুব রাগ করে সে। এসব ভাইয়া শিখিয়েছে, সেটা বুঝে গেছি আমি। এই জন্য ভাইয়াকে একটুও ভালো লাগে না আমার। সোহান ভাইকে দোষ কেন দিতেছো? তিনি তো আমাকে এমন নতুন জীবন দিল। এখন সবাই সালাম করে, সম্মান করে আমাকে। তাই বলে নিজের জীবনে এমন ক্ষতি করতে হবে নাকি?
জীবনের কেন ক্ষতি হবে? টাকার তো আর অভাব নেই আমার। হৃদয়, এখন থেকে টাকাগুলো কাজে লাগাও, বুঝলে? এভাবে টাকাগুলো নষ্ট করার কোনো মানে হয়? একা মানুষ আমি, এত টাকা কি করব আমি? আমার সব খাওয়ার মতো কোনো মানুষ আছে নাকি? এখন নেই তো কি হয়েছে, ভবিষ্যতে তো হতে পারে। বিয়ে করবে, বউ বাচ্চা হবে, তাদের লাগবে না? আর এসব খাবে না তুমি, বলে দিলাম। আর হ্যাঁ, টাকাগুলো কাজে লাগানোর চেষ্টা করো। কিভাবে কাজে লাগাবো আমি? ওসবের তো কোনো কিছুই জানি না আমি। আমি আছি, আমি বলে দেব, আর আমি জানিয়ে দেব কোথায়, কখন, কিভাবে লাগাতে হবে। দিন দিন আদ্রিয়ার কেয়ার সেবা আমার উপর বাড়তে লাগলো। আমাকে শাসন করে বোঝায়, পাশে থাকে হাসায়। প্রতি মাসে যে 3 কোটি টাকা পাই, সেটা আদ্রিয়া ছোটো ছোটো ব্যবসায়ীগুলোর সাথে শেয়ারে লাগায়। তাছাড়া চাষাবাদ বাবদ যত টাকা পাই, সেসব আদ্রিয়া ব্যাংকে রাখি। আমি দিন দিন আদ্রিয়া এমন কাজ কর্মে অবাক হয়ে যাই। এত বড় ঘরের সন্তান হওয়ার পরেও কোনো অহংকার নাই, কত স্বাভাবিকভাবে চলাফেরা করে, কোনো খারাপ কাজের সাথেও জড়িত নাই। হৃদয় রবিদের বাসা থেকে চলে আসার পর শাহিদা, রবি আর রবির বাবা খুব খুশি হয়। এতদিন উটকো একটা ঝামেলা ছিল তাদের বাসায়, কিন্তু কাজের মেয়েটা চলে যাওয়ায় একটু বেশি অসুবিধা হয়ে গেল তাদের। তবুও হৃদয়কে তো বিদায় করতে পেরেছে। মামনি, এখন তো খুশি হয়েছে নাকি? এখন তো আর কোনো সমস্যা থাকলো না তোমার? খুব খুব খুশি হয়েছি আমি মাম্মি, সত্যি। আমি এবার আমার ভালোবাসার মানুষ জনার্দনকে বিয়ে করতে পারবো। তাহলে জনার্দনকে ফোন করে এবার তার মা বাবাকে সাথে করে দেশে আসতে বলো। আমি এক্ষুনি ফোন করতেছি মাম্মি। উফ, আমার যে কি আনন্দ লাগতেছে এখন। মেয়েটা ঠিক তোমার মতো হয়েছে, নিজের ভালোবাসা পাওয়ার জন্য না কত কি করলো। দেখতে হবে না মেয়েটা কার, কিন্তু এখন বাসায় কাজ কে করবে? চিন্তা করো না, আমি আবার কাজের মেয়েটাকে নিয়ে আসবো। তাহলে এই কয়েকদিন আমার ঝামেলা বেড়ে গেল দেখছি। রবি তার রুমে গেল, গিয়ে জনাথনকে ফোন করে আসতে বলল দেশে। জনাথনও জানালো 1 সপ্তাহের মধ্যে সে তার পরিবার সহ দেশে আসবে। ফোনটা কেটে দিল রবি। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তার। এখন গোসল করলে হয়তো তার খুব ভালো লাগবে। তাই রবি গোসল করার জন্য ঢুকলো। টাওয়ালটা শরীরে জড়িয়ে নিয়ে সব পোশাক খুলে ফেললো। ওয়াশরুমে কিন্তু আয়না আছে, তার সেই আয়নায় নিজের শরীর দেখে চমকে উঠল। রবি মনে মনে বলতেছে, এসব নখের দাগ তার শরীরে কেন? কাল রাতে কি আবারও কোনো অঘটন ঘটল নাকি? দ্রুত গোসল সেরে তার মায়ের কাছে গেল। মামনি, এখনো পোশাক পরো নাই কেন? মাম্মি দেখো, আমার শরীরের নখের চিহ্ন, এইসব কেমন করে হলো? শাহিদা এবার রবির পিঠের দিকে দেখল। আসলে তো নখের চিহ্ন, আবার গলার নিচে কামড়ের দাগ। হঠাৎ এসব কি হলো সেটাই তো বুঝতেছে না। সত্যি মামি, খুব ভয় করতেছে। বাসায় কি সত্যি কোনো ভূত চিহ্ন আছে নাকি? কিন্তু এসব তো মানুষের নখের চিহ্ন আর কামড়ের দাগ। মামি, আমার রুমে ঢুকবে কে, আর আসবেই বা কে? মামুনি, তোমার রুমে যাও, তোমার ড্যাডির সাথে আমি কথা বলি, এটার কোনো ব্যবস্থা করা যায় কিনা। রবির খুব ভয় হচ্ছে। একা একা রাতে যাওয়া ঠিক হয় নাই, আবার একা একা ঘুমানো ঠিক হয় নাই তার। নিজের রুমে ঢুকতেও কেমন জানি ভয় হচ্ছে রবির। শাহিদা মজুমদার তার স্বামীর কাছে গেল, গিয়ে এ বিষয়ে কথা বলল। বিষয়টা ভালো ঠেকলো না দেখে রবির বাবা পরিচিত একজনের দ্বারা একটা তান্ত্রিককে বাসায় ডাকল। আচ্ছা, আমি ঝাড়ফুঁক করে দেখতেছি এই বাসায় কোনো বদ জিন আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাই করুন। তান্ত্রিক তার সব বিদ্যা ব্যবহার করেও এ বাসায় কোনো জিনের অস্তিত্ব পেল না। তবুও চেষ্টা করে দেখতেছে যদি পাওয়া যায় বজিন। শাহিদা আর মেজুফুপা তান্ত্রিকের উত্তরের অপেক্ষায় আছে। না, আপনাদের বাসায় তো কোনো বদ জিন নাই। কিন্তু আমার মেয়ের সাথে যে রাতে খুব খারাপ কিছু ঘটে। আপনার মেয়ের রুমে চলুন, আপনার মেয়ে তো মনে হয় সেখানে আছে। শাহিদা তান্ত্রিককে রবির রুমে নিয়ে গেল। এবারও তান্ত্রিক রবি এবং তার রুম ভালো করে দেখলো, কোনো কিছুই পেল না তান্ত্রিক। আপনাদের কথা ভুল হচ্ছে, কোনো জিন আপনাদের বাসায় নেই। তাছাড়া বর্তমান যুগে, ইলেকট্রনিকের যুগে জিন তো আশেপাশে আসার কথা নয়। কিন্তু তান্ত্রিক বাবা, আমার যে মনে হচ্ছে কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমার মনে হয় কি আপনাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। ওনার টেস্ট করলে সত্যিটা বের হয়ে আসবে। তার আগে বলুন, এর আগে
আর কতবার এরকম মনে হয়েছে? এর আগে একবার মনে হয়েছে আমার। সেই সময় আমাদের বাসায় কাজের মেয়েটা বলেছিল আমি গভীর রাত করে বাসায় ফিরি বলে বড়দিন নাকি আমার পিছু নিয়েছে। আচ্ছা, আপনাদের বাসায় কোনো প্রাপ্তবয়স্ক ছেলে বা পুরুষ থাকে? আমার স্বামী ছাড়া তো আর কেউ থাকে না। এর আগে অবশ্য একটা কাজের ছেলে ছিল। আপনারা যত দ্রুত পারেন একটা ভালো ডাক্তার দেখান। তান্ত্রিক বুঝে গেছে রবির সাথে কে এরকম করেছে, কিন্তু এখন কেউ তান্ত্রিকের কথা বিশ্বাস করবে না বলে তান্ত্রিক তাদেরকে ডাক্তারের কাছে যেতে বলল। রবির বাবারও কেন জানি খুব সন্দেহ হচ্ছে, তাই সেদিনই তারা ডাক্তারের কাছে গেল। ডাক্তার সব চেক করার পরও কোনো কথা বলল না। রুবিকে টেস্ট দিল, সেই টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার শিওর হলো। ডাক্তারের কাছে রুবি তার বাবা মা বসে আছে। আসলে আপনার মেয়ের ইচ্ছেতেই তার সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছে। মানে? আপনারা যেমন ভাবছেন জিনের সাথে এসব হয়েছে সেটা নয়, বরং কোনো প্রাপ্তবয়স্ক ছেলের সাথে আপনাদের মেয়ের শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু ডাক্তার, আমার মেয়ে তো এমন কিছুই বলতে পারছে না। এমনকি এসব সে কখনো কারো কাছে করবে সেরকম সে নয়। বর্তমান যুগের মেয়ে বলা মুশকিল। হয়তো আপনারা তাকে ভুল বুঝবেন, খারাপ ভাববেন, তাই হয়তো বলেনি। আপনি শিওর তো মানুষের সাথে এরকম হয়েছে? বর্তমান জামানায় শিক্ষিত মানুষ হয়ে কেমন করে এসব বলেন? তবে হ্যাঁ, আপনার মেয়ে নেশা করে এসব করেছিল। নেশা কেটে যাওয়ার পর হয়তো সব ভুলে গেছি, কিন্তু এটা ঠিক তার নেশা করার সুযোগটা নিয়েছেই সে। রুবির ডাক্তার যা বললো সব কি সত্যি? মামি, সত্যি আমি জানি না কে এরকম করেছে। আর এটাও ঠিক, নেশা করলে আমি নিজের মাঝে থাকি না। এর আগেও নেশা করেছি, কিন্তু এরকম কেউ করে নাই। দেশে আসার পর এরকম 2 বার হলো আমার সাথে। তবে হ্যাঁ, বাহিরের কেউ এরকম করে নাই। বাসায় আসার পর হয়তো এরকম হয়েছে। বাসায় এরকম কে করবে? আর কে বা বাসায় আছে আমাদের? যদি হৃদয় করে থাকে এরকম? কি বলো মামি? হৃদয় তো সাহস পাবে না। ড্যাডি যে মার মেরেছে, আর এমনিতেও ভয় করে চলে। না না, আমার সন্দেহ হৃদয়ের ওপর হচ্ছে অনেক। হৃদয়কে মারার আগে কিন্তু এই ঘটনা ঘটেছে। আর আজকে তো কাজের মেয়ে আর হৃদয়। আর হ্যাঁ, জিনের কথা কাজের মেয়েটা বলছিল। আসল সত্যিটা তার কাছেই আছে। এত করে সবার আসল বুদ্ধি আসলো। তারা বুঝে গেল আসল সত্যটা কাজের মেয়েটা জানবে। হৃদয়ের গালে মুখে লিপস্টিকের দাগ ছিল। কাজের মেয়ে তো লিপস্টিক ব্যবহার করে না। আর ওই সময় রুবির ঠোঁটের লিপস্টিক এলোমেলো ছিল। আর হৃদয় কি যেন বলতে চেয়েছিল। কাজের মেয়েটা হৃদয়কে থামিয়ে দেয়। তারা ডাক্তারের কাছ থেকে বিদায় নেয়। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে সারাটা পথ রুবির বাবা মা একটা কথাই ভেবেছে, সত্যি কি এরকম কাজ হৃদয় করেছে নাকি অন্য কেউ? সব কিছুর উত্তর একমাত্র দিতে পারবে কাজের মেয়েটা। রুবিকে তার রুমে পাঠিয়ে দিয়ে রুবির বাবা মা মাথায় হাত দিয়ে সোফায় বসলো। তাদের দুজনের খুব চিন্তা হচ্ছে, এখন যদি কোনো অঘটন ঘটে। বলছিলাম, এভাবে চিন্তা না করে কাজের মেয়েটার গ্রামের বাড়ি গেলেই আসল সত্যিটা জানা যাবে। আমিও সেটাই ভাবছি। তাহলে কালকে যাও, আর দেরি করিও না। কোনোরকম সেদিনের দিনটা রাতটা পার করে পরের দিন রওনা হলো রুবির বাবার কাজের মেয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রুবিও সারা রাত ঘুমোতে পারেনি। কেন জানি রুবিরও মনে হচ্ছে তার সাথে এমন কাজ হৃদয়ই করেছে। রুবিকে মনমরা অবস্থায় থাকতে দেখে তার মা তাকে বুকে টেনে নিল। রুবি এবার ওর মায়ের বুকে মাথা গুজে কাঁদতে লাগলো। পাগলি মেয়ে আমার, কিচ্ছু হয়নি, এভাবে কান্না করো কেন? না মামি, আমার মন বলতেছে সব কিছু হৃদয় করেছে আমার সাথে। সেটা কেমন? মামি, সেই দিন দেখলে না, আমাকে জড়িয়ে ধরেছিল আমার বিছানায়। এটা তো সে প্রতিশোধ নেওয়ার জন্য করতে পারে। না মামি, সত্যি বলতে আমি বেশি ড্রিঙ্ক করলে নিজের মাঝে থাকি না। আমার খুব নেশা হয়। আমি কি কি করি তাও জানি না। তবে এটা ঠিক, হয়তো বাসায় আসার পর আমি হৃদয়কে ডেকেছিলাম। এসব কিছুই করো নাই তুমি মামুনি। শোনো, জনার্দনের সাথে ফোনে কথা বলো, দেখবে মনটা ভালো হবে। আমি জনার্দনকে কি জবাব দিব মাম্মি? বুঝতে পারবে না, আমরা ছাড়া তো আর কেউ তো জানে না। এখন যদি জনার্দনের সাথে কথা না বলো,
তাহলে জনার্দন কিন্তু সত্যি সন্দেহ করতে পারে। রুবি মন ভারী করে রুমে গেল। ফোনটা হাতে নিয়ে ভাবতেছে জনাথনকে ফোন করবে কিনা। এরকম নানান চিন্তা করতে করতে রুবি জনাথনকে ফোন করলো। রবি, আমার জান, তুমি ঠিক আছো তো? কালকে থেকে তোমার কোনো ফোন নেই, মেসেজ নেই। আমি ঠিক আছি, কালকে মাথাটা ধরেছিল খুব, তাই। কতবার ফোন করেছি, একবারও ধরলে না। এবার বলো, এখন কি ঠিক আছো তুমি? জনার্দন, তোমাকে ছাড়া আমি মোটেও ভালো নেই। প্লিজ যত দ্রুত সম্ভব আমাকে ওখান থেকে তোমার কাছে নিয়ে যাও। সব কাজ শেষ, এখন তোমার দেশে গিয়ে তোমাকে নিয়ে আসা বাকি। প্লিজ জনার্দন, তুমি আসো, আমার এখানে মোটেও ভালো লাগতেছে না। চিন্তা করো না, 2-3 দিনের মধ্যে আমার মা বাবা আত্মীয় বন্ধু নিয়ে তোমার দেশে যাচ্ছি আমি। ততক্ষণ পর্যন্ত না হয় একটু মনটা শান্ত রাখো। জনাথনের সাথে কথা বলে একটু হলেও মনটা শান্ত হলো রুবির। কিন্তু ওই যে যার সাথে যার হয়েছে তাকে কি ভুলে থাকা যায়? জনাথনকে ভাবতে গিয়ে বারবার হৃদয়ের চেহারাটা রুবির সামনে আসতেছে। এত চেষ্টা করতেছে তবুও সে পারতেছে না হৃদয়কে চোখ থেকে সরাতে। একবার রাগ হচ্ছে তো একবার হৃদয়ের কথা ভেবে হাসতেছে। এদিকে দিন দিন আমার টাকা পয়সা আরও বেড়ে চলতেছে। সব কিছু হচ্ছে আদ্রিয়ার কারণে। এমনভাবে সাপোর্ট করতেছে আমাকে, মনে হচ্ছে না আমি এই পৃথিবীতে একা মানুষ। আদ্রিয়া এত ভালো সেটা বলে বোঝাতে পারবো না আমি। সেদিন আমি বাড়িতে বসে বসে সিগারেট টানতেছি, এমন সময় আদ্রিয়া এসে আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিল। এটা কি হলো আদ্রিয়া, সিগারেটটা ফেলে দিলে কেন? কতবার বলেছি আমার সামনে এসব ছাইপাস খাবে না। আমি তো একা ছিলাম, তুমি তো মাত্র আসলে। আর আমি কি জানি এখন আসবে তুমি? এসেছি দেখেছি, ফেলে দিচ্ছি, কোনো করবা আমাকে? একটা কথার উত্তর দেবো আমাকে? আচ্ছা, আমি তো তোমার কেউ হই না, তাহলে তুমি কেন আমার জন্য এত কিছু করতেছো? আদ্রিয়া কি উত্তর দেবে? ঠিক সেই সময় মুনিয়া চলে আসলো। মুনিয়া আমার পাশে, তা দেখে অবাক হয়ে গেল মুনিয়া ভালো করে আদ্রিয়াকে দেখতেছি। হঠাৎ এমন করে মুনিয়া আদ্রিয়াকে দেখতে আদ্রিয়া কিছুটা লজ্জা আর ভয় পেয়ে গেল। এটা কে হৃদয়? আমি তো আগে কখনো দেখি নাই। এভাবে দেখা বন্ধ করো, এখানে ভালো করে বসো আগে। সে না হয় বসলাম আমি। এ হলো আদ্রিয়া, আমার জমিতে যে নতুন কোম্পানি দিয়েছে ওনার ছোট বোন। সেটা না হয় বুঝলাম, কিন্তু দুজনেই এমনভাবে পাশাপাশি আছো দেখে তো মনে করলাম তোমার বউ হয়। কেন, বউ হলে কি কোনো সমস্যা নাকি তোমার? সমস্যা নয়, বরং খুব খুশি হব আমি। হৃদয় এখানে মেহমান হয়ে এসেছি, আর আমার জন্য নাস্তা পানি নাই। আচ্ছা বসো, আমি ভেতরে বলে। আমি নাস্তার কথা বলার জন্য ভেতরে গেলাম। তখনও আদ্রিয়ার মনের ভয়টা কাটে নাই। আর আমার বলা বউ কথাটা শোনার পর তো আদ্রিয়া আরও বেশি লজ্জা পেয়েছে। এবার মুনিয়া নিজে থেকেই বলা শুরু করলো। আমার নাম মুনিয়া, ও যে বাড়িটা ওটা আমাদের। ছোট থেকেই আমি আর হৃদয় একসাথেই বড় হয়েছি। তাহলে আপনারা দুজন বন্ধু হন, তাই তো? আসলে সত্যিটা শুনলে হয়তো আপনার খারাপ লাগবে, থাক এসব না বলি আমি। কোনো সমস্যা নাই, বলেন। আসলে ছোট থেকেই একসাথে বেড়ানো, একসাথে খেলা করা, এভাবে ছোট থেকেই হৃদয়কে পছন্দ করতাম। সেটা হৃদয়কে অনেকবার বলেছিলাম আমি। তারপর কি হলো? হৃদয়ও বারবার বলেছিল তার নাকি শিশুকালের বউ আছে। আমি সে সময় সেই কথা বিশ্বাসই করি নাই। পরে যখন সত্যি সত্যি হৃদয় বিয়ে করার জন্য চলে গেল, সেদিন খুব কান্না করেছিলাম আমি। এখনো তাহলে আপনি হৃদয়কে ভালোবাসেন? আপনি? অনেক ভালোবাসি, কিন্তু আমি তো এখন বিবাহিত। সত্যি আপনি বিয়ে করেছেন, তারপরও হৃদয়কে ভালোবাসেন আপনি? বিয়ে করেছি, স্বামীকে সব বলেছি আমি। প্রথম ভালোবাসা ভুলে থাকা যায় আপনি বলেন? তা অবশ্য ঠিক বলেছেন, প্রথম ভালোবাসা সত্যি ভুলে থাকা যায় না। আপনি আর হৃদয় বুঝি দুজন দুজনকে খুব ভালোবাসেন? সেটা তো আপনাদেরকে দেখেই বুঝলাম। একটা অনুরোধ, কখনো হৃদয়কে কষ্ট দিন না। বড্ড একা আমার হৃদয়, তার জীবনে কেউ নেই। কোনো দিন মায়ের ভালোবাসা পাই নাই হৃদয়। আরও আত্মীয় স্বজন ছিল, কারো ভালোবাসা পাই নাই হৃদয়। তাই এতটুকু অনুরোধ করব, জীবনে যত ঝড় আসুক, কষ্ট হোক, হৃদয়কে ছেড়ে যাবেন না। হৃদয়কে আপনি আপনার সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, মানতে হবে হৃদয়ের পছন্দ আছে খুব। আপনি দেখতেও ভারী সুন্দর আর মিষ্টি। চোখের কাজল আঙুলে নিয়ে আদ্রিয়ার গলার নিচে দিল মুনিয়া, যাতে কারো নজর না লাগে। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব কথা শুনলাম আমি।
সত্যি মুনিয়া যে আমাকে ছোট থেকে ভালোবাসে সেটার প্রমাণ আবারও পেলাম। হঠাৎ মুনিয়া আমাকে দেখে কথা থামালো। আমি এসে আবার আগের জায়গায় বসলাম। এর মাঝে নাস্তা নিয়ে আসলো কাজের লোক। তিনজনেই একসাথে নাস্তা সেরে নিলাম। তা মুনিয়া, এবার কতদিনের জন্য বাবার বাড়িতে আসলে? বলতে পারতেছি না, কারণ যখন ফোন করবে তখনই যেতে হবে আমাকে। আপনার স্বামী বুঝি খুব ভালোবাসে আপনাকে, তাই না? অবশ্যই ভালোবাসি, তবে যার ভালোবাসা আশা করেছিলাম তার ভালোবাসা পেলাম না। আচ্ছা, হৃদয় আদ্রিকা কি এখনো আমাদের গ্রাম ঘুরে দেখেছে? না, এখনো দেখে নাই। তোকে এত স্মার্ট, এত সুন্দর করে কথা বলাতে শিখালো শুনি? কে আবার? আদ্রিয়া? ঠিকই স্মার্ট করেছে তোকে, কিন্তু বুদ্ধি বলতে মাথায় কিছুই নেই তোমার। আগের মতোই রয়ে গেলে তুমি। এখনো কেন আমাদের গ্রাম ঘুরিয়ে দেখালে না আদ্রিয়াকে? চলো আজকে তিনজনই গ্রাম ঘুরে দেখবো। কি আর করার, বাধ্য হয়ে আদ্রিয়া আর মুনিয়াকে সাথে করে গ্রাম ঘুরতে বের হলাম আমি। কোথায় কোথায় মুনিয়া সহ খেলা করতাম, ঘুরতাম, সব জায়গা দেখালো আদ্রিয়াকে। এরপর আমার চাষের জমিগুলো আদ্রিয়াকে দেখালো মুনিয়া। দুজনে একটু পরিচয় এত কাছাকাছি এসেছে, মনে হচ্ছে না একটু আগেই তাদের পরিচয় হয়েছে। দুজনে হাসতেছে, কথা বলতেছে, আর মুনিয়া সব দেখিয়ে দিতেছে। গ্রাম ফসলের মাঠ ঘুরে দেখা হলে তিনজনে সেই আম গাছের নিচে বসলাম। জানি না আদ্রিয়া, একবার তো নদীতে গোসল করতে গিয়ে আমি আর হৃদয় দুজনেই তলিয়ে গিয়েছিলাম। তারপর বাঁচলেন কি করে আপনারা দুজন? তখন হৃদয় নিজের কথা না ভেবে আমাকে তার কাঁধে তুলে নেয়, যাতে ডুবে যেয়ে পানি না খাই। তারপর কি হলো? তখন হৃদয়ের আব্বা এসে আমাদের দুজনকেই বাঁচায়। সেই দিনই বুঝেছিলাম হৃদয় নিজের চিন্তা কখনো করে না। আরে ওর কথা বাদ দাও, একটু বেশি বেশি বলে সে। মিথ্যা তো আর কোনো বললো না, সব সত্যি বললো। একটু বেশি ভালোবাসে তো, তার কারণে আমাকে যে বেশি ভালোবাসে সে আমার জীবন থেকে হারিয়ে যায়। এখন তো একজন আছে তোমার জীবনে, চিন্তা করো না, দেখবি সব ঠিক করে দেবে সে। আর অনেক কথা হলো, মুনিয়া সব কিছু আদ্রিয়াকে জানালো। আদ্রিয়াকে যেসব কথা আমি বলি নাই, সেই কথাগুলো যখন মুনিয়া বলে সে কথাগুলো আগ্রহ নিয়ে শুনে আদ্রিয়া। আজকে আদ্রিয়া আমাদেরকে না হাসিয়ে আমাদের সব কথা শুনে হেসেছে। যখন থেকে মুনিয়া আমার আর তার বিষয়ে কথা বলে তখন আদ্রিয়ার মুখটা লজ্জায় মাখা হয়। আরও কিছুক্ষণ ঘুরলাম, কথা বলে মুনিয়া চলে গেল। দুপুর গড়িয়ে বিকাল হলো। আদ্রিয়া সহ বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর দুজনে বারান্দায় বসে একটু বিশ্রাম নিতেছি। আচ্ছা আদ্রিয়া, আমি শুনেছি শহরের মেয়ে নাকি গাড়ি চালাতে পারে, বাইক চালাতে পারে? সবাই পারে না, যাদের শখ বেশি, যাদের সাহস আছে তারা অবশ্যই সব জানে। আচ্ছা, তুমি জানো না? জানি, ভাইয়া অবশ্য আমাকে শিখিয়েছিল। আমি একটা বাইক নিতে চাই, কিন্তু চালাতে তো জানি না, যদি শিখিয়ে দিতে আমাকে। তাহলে চলো তোমাদের শহর থেকে একটা বাইক কিনে আনি। আমি আর আদ্রিয়া দুজনে আমাদের বিভাগীয় শহরে গেলাম। সেখানে গিয়ে রয়্যাল এনফিল্ড বাইক 5 লক্ষ টাকা দিয়ে কিনলাম। বাইকটা অবশ্য আদ্রিয়া পছন্দ করে নিয়েছে। শহর থেকে ফিরতে ফিরতে রাত হলো। আদ্রিয়া তাদের কোম্পানির কোয়ার্টারে থাকে। যতদিন না তার ভাই আসবে সব কিছু দেখাশোনা আদ্রিয়াই করবে। পরদিন আদ্রিয়া সকাল সকাল আমার বাড়িতে আসলো। এসে বাইকটা বের করে আমাদের গ্রামের বড় মাঠে নিয়ে গেল। আমাকে সামনে বসিয়ে আদ্রিয়া পিছনে বসে আমাকে বাইক চালানো শেখাতে লাগলো। প্রথমে খুব ভয় করতেছিল আমার, কিন্তু আদ্রিয়া আমাকে সাহস জোগাচ্ছিল। এভাবেই টানা 2 দিন আমাকে নিজে থেকে বাইক চালানো শেখালো। এখন আমি একাই বাইক চালাতে পারি। বাহ, এখন দেখি বাইক একাই চালাতে পারো তুমি। আর বাইকটা তোমাকে বেশ ভালো মানিয়েছে দেখতেছি। সব তোমার কারণে হচ্ছে, তুমি না থাকলে কিছুই হতো না। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, বুঝলে? আমি আমার দায়িত্ব থেকে সব করতেছি। আচ্ছা, আর একটা কাজ করে দিতে পারবে তুমি? বলো কি কাজ? তুমি তো পড়াশোনা জানো, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো ইংরেজিতেও কথা বলো, শুনতে খুব ভালো লাগে। আমাকে কি একটু তোমার মতো করে সব শিখিয়ে দিতে পারবে? তার মানে এখন আমাকে মাস্টার হতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমাকে আমি পড়াবো। সেদিনের পর থেকে সময় বুঝে আদ্রিয়া আমাকে পড়াতে থাকে। মাঝে মাঝে পড়ানোর সময় এমন মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হয় কত জন্মের পরিচয় আছে আমাদের দুজনের। আদ্রিয়ার শাসন করা, ভালোবাসা দেখানো, কেয়ার করা, সব কিছু যেন দিন দিন আরও বাড়তে থাকলো। সত্যি আমি অবাক আদ্রিয়ার সব কাজ দেখে। যাই বলি না কেন, আদ্রিয়ার সব কথাই শুনে আমার। তাহলে কি আর আদ্রিয়া দুজনকে আদ্রিয়ার পাগলামে আমার উপরে বাড়তে থাকলো। এখন আমিও গোছানো, খুব সুন্দর করে কথা বলতে পারি। আমাকে দেখে কেউ মনে করবে না আমি মূর্খ। আর এসব কিছু পেছনে সবচেয়ে বড় অবদান আদ্রিয়ার ভাই বিদেশ থেকে আসার কারণে আদ্রিয়া তাদের শহরে চলে যায়। কিন্তু আদ্রিয়ার সাথে আমার ফোনে কথা হয়। আমি সেদিন আমাদের বাজারে বাইকের উপর বসে সিগারেট টানতেছি।
হুট করে কে জানে আমার মুখ থেকে সিগারেটটা ফেলে দিল। আমি তো প্রচণ্ড রেগে গেলাম। পেছনে ঘুরে থাপ্পড় দিতে যাব, দেখি আদ্রিয়া। হাতটা এমনিতেই নেমে গেল আমার। কি হলো, হাত নামালে যে? মারবে না আমাকে? আসলে না মানে আমি হয়েছে, থাক। আর মানে করতে হবে না। আমি বাদে অন্য কেউ হলে নিশ্চয় তাকে থাপ্পড় মারতে, তাই তো? ওসব বাদ দাও, হঠাৎ যে তুমি? কেন, আমি আসাতে বুঝি তোমার অসুবিধা হয়ে গেল নাকি? কখন বললাম অসুবিধা হয়েছে? তুমি তো ফোনে কালকে বললে তোমার আসতে আরও সময় লাগবে 2-3 দিন। চলো এখান থেকে, বাজারের মানুষ কেমন দেখতেছে। দেখলে সমস্যা কি? শুনতেছ না লোকগুলো কী সব বলতেছে আমাদেরকে নিয়ে? আমি নাকি তোমার সাথে প্রেম করি, বউ হই। সব শুনেছি আমি। গ্রামের মানুষ কাজকর্ম না থাকলে কি করবে বলো? চলো তো আগে এখান থেকে। কোথায় যাবে সেটা বলো। তোমাদের নদীর ধারে যাব। এ সময় সুন্দর প্রবালী বাতাস বয়ে যায়। আমার ওখানে থাকতে বেশ ভালো লাগে আমার। আদ্রিয়া তার ড্রাইভারকে হাত ইশারা করে চলে যেতে বললো। আমি বাইকে উঠলাম। আদ্রিয়া পিছনে বসলে এক সাইড হয়ে আগে বাইক চালানো শেখানোর মতো করে দুদিকে পা দিয়ে বসলো না। বাইকে উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি বাইক চালিয়ে নদীর ধারে চলে আসলাম। আদ্রিয়া বাইক থেকে নেমে নদীর ধারে গিয়ে দু হাত দুদিকে দিয়ে মাথাটা কিছুটা আকাশের দিকে করে প্রাণ ভরে শ্বাস নিতেছে। আমি বাইকটা রেখে আদ্রিয়ার পাশে দাঁড়ালাম। আমি তো তোমার কেউ হই না, তারপরও কেন এরকম করো? সেদিন যে আমার বাড়িতেও সিগারেটটা ফেলে দিলে, সেদিনও জিজ্ঞেস করেছিলাম কি হও আমার, তাই তো? তার আগে আমার কয়েকটা কথার উত্তর দাও তুমি। বলো কি কথা? আদ্রিয়া এবার আমার সামনে দাঁড়ালো। আমার চোখের উপর তার চোখ রাখলো। ইস, আমি তো আদ্রিয়ার চোখের মায়ায় ডুবে যাচ্ছি। কিছুক্ষণ আমার দিকে তাকানোর পর আদ্রিয়া এবার আমার চারদিকে ঘুরতে লাগলো। একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে ঠিক এমন করে ঘুরে? একটা মেয়ে কখনো একটা ছেলেকে সময় দেয়, সাপোর্ট করে, সেটা কি জানো? কখন একটা মেয়ে একটা ছেলের সব কথা শুনে, সেটা কি জানো? কখন একটা মেয়ে লোকলজ্জার মাথা খেয়ে সেই ছেলেটাকে শাসন করে, কেয়ার করে? আবারও আদ্রিয়া আমার সামনে চোখে চোখ রাখলো। না, আদ্রিয়ার চোখের ভাষা বলতেছে আদ্রিয়া আমাকে চায়। এমন মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি চাইলেও তার চোখ থেকে নিজের চোখ সরাতে পারতেছি না। কি হলো, এভাবে কি দেখো? আমার কথাগুলোর উত্তর দাও। সত্যি আমি জানি না। যদি জানতাম তাহলে জিজ্ঞেস করতাম না। কখনো কোনোদিন এভাবে কেউ পাশে ছিল না। তোমার মতো করে কাউকে আমি এরকম করে পাই নাই। মিথ্যা বলো কেন? মুনিয়া তো ছিল, তোমার সাথে ছিল। মুনিয়াকে আমি তোমার করে পাই নাই কখনো। মুনিয়া ছিল আমার খেলার সাথী, কিন্তু তুমি তো সেটাও না। তুমি আসার পর আমার জীবনটা নতুন মাত্রা পেয়েছে। তুমি যখন কোনোই জানো, তখন আমি বা কি করে জানাবো? সত্যি যদি জানতাম আমি, তাহলে তো জিজ্ঞেস করতাম না। হৃদয়, তুমি এখন আগের সেই হৃদয় নাই। তুমি সব জানো, সব বুঝো। তোমার সব বুঝার মতো জ্ঞান ক্ষমতা আছে। হয়তো আছে, কিন্তু আমার শাসন, বারণ, কেয়ার করা সব কিছু যেন স্বপ্নের মতো মনে হয়। বুঝতে পারি না কেন এরকম করে, কিসের অধিকারে করো? উত্তরটা ঠিক তোমার কাছেই আছে। যেদিন তুমি উত্তর জানবে, উত্তরটা খুঁজে পাবে, সেদিন না হয় আমিও বলবো আমি তোমার কে হই। এমন করে বলো না আদ্রিয়া, বুকটা কেমন কেমন করে আমার। ও শিট, আমার তো মনে নেই কোম্পানিতে যেতে হবে। বিদেশি বায়ারগুলোর সাথে একটা জরুরি মিটিং আছে আমার। তোমার সিগারেট খাওয়া দেখে গাড়ি থেকে নেমেছি। হৃদয়, দ্রুত চলো, আমাকে এখনই যেতে হবে। বাইকে বসলাম। আবার আগের মতো করেই বসলো আদ্রিয়া। আমি বাইক চালানো শুরু করে দিলাম। আদ্রিয়া এবার কাঁধে হাত না রেখে মাথাটা রাখলো। পুরো শরীরের জন্য আগুন ধরে গেল আমার। হৃদয়, মিটিং শেষ করেই আমাকে আবার শহরে ফিরতে হবে। তোমার সাথে হয়তো দেখা নাও হতে পারে। সমস্যা নেই, আগে কাজ পরে অন্য কিছু। হৃদয়, তুমি হয়তো জানো না, আমি আর ভাইয়া দুজনেই আমাদের কোম্পানির ব্যবসা সব দেখাশোনা করি। আমাদের দুজনের উপরে আমাদের সব কিছু নির্ভর করে। এটা তো ভালো। বসে থাকার চেয়ে নিজের কাজগুলো করা হাজার গুণে ভালো। আরও নানা রকম কথা বলতে বলতে কোম্পানিতে চলে আসলাম। আদ্রিয়া বাইক থেকে নেমে দ্রুত হেঁটে ভেতরে চলে যেতে লাগলো। আমি বাইক থেকে নেমে আদ্রিয়ার যাওয়া দেখতে লাগলাম। আদ্রিয়া যখন ভেতরে ঢুকবে তখন পিছনে ঘুরে আমাকে দেখলো। আদ্রিয়া হঠাৎ এমন করে তাকানো, কিছুই বুঝতে পারলাম না আমি। হয়তো খুব চিন্তিত আর বিচলিত আছে আদ্রিয়া। আমি বাইক নিয়ে বাড়িতে চলে আসলাম। রুবির বাবা কাজের মেয়েটার গ্রামে যায়,
কিন্তু কাজের মেয়েটার বাড়ি কোনটা সেটা ভুলে গেছে। তাই রবির বাবা সেই গ্রামের মানুষকে জিজ্ঞেস করে কাজের মেয়েটার বাড়িতে যায়। বাড়িতে ঢুকে দেখে কাজের মেয়েটা রান্না করতেছে। কাজের মেয়েটা রবির বাবাকে দেখে দাঁড়িয়ে যায়। কি আর করার, তাদের বাসায় কাজ করেছিল, নুন খেয়েছে, গরিব হতে পারে তাই বলে তো অভদ্র নয়। রবির বাবাকে চেয়ার দিল বসার জন্য, সাথে টিউবওয়েলের ঠান্ডা পানি খেতে দিল। কাজের মেয়েটা নাস্তা দিতে যাবে তার আগেই, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি বলবেন সেটা আমি জানি। আমাকে আপনাদের বাসায় আবারও কাজে যেতে হবে, তাই তো? দেখেন সাহেব, একবার যে বাসায় অপমান বদনাম নিয়ে বের হয়েছি সেখানে আর ফিরবো না আমি। আচ্ছা, ফিরতে হবে না, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো, রবির সাথে কে ওরকম খারাপ সম্পর্ক করেছে? আপনার মেয়েকে তো জিনে ধরা, হয়তো কোনো বদ জিনের সাথে এরকম হয়েছে। আমি সব জানি। রবি জিন নিয়ে ধারা নয়, আমরা তান্ত্রিক এনেছিলাম, এমনকি ডাক্তার দিয়েছিলাম। ডাক্তার এসে বলেছে এসব কোনো ছেলের সাথে এসব করেছে। ও, আমি তো মনে করেছি জিনে ধরেছিল বুঝিয়ে। তুই আমাকে সত্যিটা বল, এটা কে করেছে? আমি সেটা কেমন করে বলবো আপনাকে? আমি কি এসব দেখেছি নাকি জানি? কারণ রবি বলেছে তার সাথে বাসায় এসব হয়েছে। বাসায় পুরুষ বলতে আমি আর ছেলে বলতে হৃদয় ছিল। এখন আসল সত্যটা দয়া করে আমাকে বলো। আমার মেয়েটা, আমি কেউই ভালো নেই। পায়ে ধরতে বললেও আমি পায়ে ধরছি আমি। না না সাহেব, এমন করবেন না। আপনার বাসার নুন খেয়েছি আমি, নেমো খারামি করতে পারি না। এসব কিছু হৃদয় দুলাভাইয়ের সাথেই হয়েছে, এমনকি সেটা রুবি ম্যাডামের ইচ্ছেই হয়েছে। ওর বাপ যেমন খারাপ ছিল তার ছেলেও তেমন খারাপ। বাপ ছেলে মিলে আমাদের জীবন নষ্ট করে দিল। সাহেব, বেয়াদবি মাফ করবেন, কারণ হৃদয় দুলাভাই সত্যি একটা ভালো ছেলে। তার এত ধন সম্পদ থাকার পরও আপনাদের বাসায় কাজ করেছে, আপনারা যা বলেছেন সব শুনেছে। চাইলে কিন্তু হৃদয় দুলাভাই আপনাদের ক্ষতি করতে পারত, তা না করে মুখ বুজে সব সহ্য করে গেছে। আমার মেয়েটার জীবন নষ্ট করলো, আর তুই বলছিস ক্ষতি করে নাই? আপনার মেয়ের জীবন নষ্ট করে নাই হৃদয় দুলাভাই। আপনার মেয়ে হৃদয় দুলাভাইয়ের স্ত্রী ছিল, আর রুবি ম্যাডামের ইচ্ছেতেই এমন হয়েছে। তাছাড়া রুবি ম্যাডামের জীবন নষ্ট করেছে আপনি আর ম্যাডাম মেলে। আপনাদের তো ধন সম্পদ টাকা পয়সার দরকার ছিল। সায়দা কি তার বাবার সম্পত্তির ভাগ পাবে না? কেন তারা এরকম করে আমার মেয়ের সাথে বিয়ে দিল? সাহেব, আপনিও তো তাদের মেয়েকে বিয়ে করেছিলেন। কই, তারা কি আপনার মতন ব্যবহার আপনাদের সাথে করেছিল? হৃদয় দুলাভাই তার বাবার আপনাদের সবাইকে আপন করে নিতে চেয়েছিল, কিন্তু আপনারা ভাই বোনগুলো কি কি করেছেন সেসব ভুলে গেছেন। এসব কথা বাদ দিয়ে একবার আমার সাথে তুই চল। না না সাহেব, আমি আর যাব না। আর হ্যাঁ, আমি অন্য জায়গায় কাজ নিয়েছি, কিছুদিনের মধ্যে আমি সেখানেই চলে যাব। রবির বাবা আর জোর করতে পারল না। কাজের মেয়েটা নাস্তা খেতে বলেছিল, কিন্তু তা খেয়ে এমনি চলে গেল। কাজের মেয়েটাও আর কোনো জোর করেনি। রবির বাবা সেখান থেকে বাসায় চলে আসলো। তার মাথায় খালি হৃদয় যে ঘটনা তার মেয়ের সাথে ঘটিয়েছে সেটাই ঘটতেছে। বাসায় এসে সোফায় বসে পড়ল, খুব চিন্তিত দেখা যাচ্ছে তাকে। শাহেদা মজুমদার আর রুবি দুজনেই তার পাশে এসে বসলো। কি গো, এইভাবে মন খারাপ করে থাকলে যে? আসার পর থেকেই দেখছি তোমার মনটা খুব খারাপ। ড্যাডি, কাজের মেয়েটা কি বললো তোমাকে? মামুনি, আমাদের সবার ধারণা ঠিক, তোমার সাথে এসব করেছে ওই হৃদয়, তাও নাকি তোমার ইচ্ছেতেই এসব হয়েছে। আমি বাবা হয়ে এসব শোনার আগে কেন যে মৃত্যু হলো না। তুমি প্লিজ শান্ত হও, যা হবার হয়ে গেছে, এখন আর কি আর করার আছে। জনার্দন নাকি তার পরিবার নিয়ে আসতেছে 2-3 দিনের মধ্যে। মামুনি, তুমি রুমে যাও, আমি একটু তোমার মামির সাথে কথা বলি। রবি বাধ্য মেয়ের মতো তার বাবার কথা মতো নিজের রুমে চলে গেল। রবির বাবা মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে।
শাহেদা মজুমদার নিজের স্বামীর কাছে সরে বসল, তার হাতটা ধরে নিজের হাতের উপর রাখলো। এত চিন্তা করো না তো তুমি, জনার্দনের সাথে রুবির বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। না রুবির মা, সেটা নয়। আমি বুঝি হৃদয় তার বাবা আর তোমার বাবার সাথে বেশি অন্যায় করে ফেলেছে। হঠাৎ এই কথা বলতেছে যে এত বছর পর? এতদিন পর উপলব্ধি করতে পারলাম তাই। আমি যেমন তোমার বাবা ও ভাইকে না জানিয়ে বিয়ে করছি, ঠিক তেমনটা ও আমার মেয়ের সাথে হলো। তাছাড়া তোমার মায়ের সইয়ের ছেলের কথা শোনো, আমাদের মোটেও ঠিক হয় না সেই সময়। আসলেই ঠিক বলেছে তুমি। যে ভাই ভাবি আমাদেরকে কত ভালোবাসতো, সেই ভাইকে কত অপমান করেছি। তার বিপদে আমরা কেউ পাশে ছিলাম না। তার উপর নিজের রক্তের ভাইয়ের ছেলের সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত গায়ে হাত তুলেছি। রুবের বিষয়টা হয়ে গেলে এবার আমাদের বাড়িতে যাব। দরকার হলে তোমার ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইব। আমাদের দেখলে এমনিতেই ভাইজান খুশি হবে। ভাইজান তো আমাদের সবাইকে চায় আগের মতো করে। ভাইজানের মতো মানুষ হয় না, আর নিজের বাবার ভিটেতে কত বছর যায় না। তোমার বাবা মা মারা গেল তাতেও যায় নাই। না জানি তোমাদের এলাকার মানুষ কত কিনা বলে। এত চিন্তার কিছু নেই, ভাইজান সব সামনে নিবে। তোমার বাকি ভাই বোনগুলোকে বাসায় আসতে বলিও, তাদের সাথেও এই বিষয়ে কথা হবে। এভাবে ৩-৪ দিন কেটে গেল। রবি ঠিকমতো জনাথনের সাথে তেমন কথা বলেনি। সবসময় খালি হৃদয়ের চেহারা আর তার বলা কথাগুলো মনে পড়তে থাকে। চাইলেও হৃদয়কে মন থেকে চোখ থেকে সরাতে পারে না রবি। জনাথন আর তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় সবাই এসেছে। তাদের থাকার জন্য আলাদা দুটো ফ্ল্যাট দিয়েছে রবির বাবা। জনাথন আসার পর দেখল বাসার কাজের মেয়েটাও নেই, হৃদয়ও নেই। এমনকি এখানে এসে দেখে রুবি তার সাথে ঠিকমতো কথাও বলে না এখন। রুবি, তুমি কি কোনো কারণে আমাকে বিয়ে করতে চাও না? হঠাৎ এই কথা কেন বলতেছো তুমি? না, আসার পর দেখতেছি আমার সাথে ঠিকমতো কথাও বলো না, আর হৃদয় কাজের মেয়েটা কাউকে দেখি না। আসলে হৃদয় আর কাজের মেয়েটা চলে গেছে। তোমার সাথে বিয়ে হলে চলে যেতে হবে, তাই একটু মনটা খারাপ, আর কিছু না। বিয়ের পর যখন মন চাইবে এখানে আসবে, থাকবে, সময় কাটাবে। শোনো, বিয়ের আলোচনা করতেছে তোমার মা বাবার সাথে আমার পরিবার। সত্যি আনন্দে মনটা ভরে যাচ্ছে আমার। এর মাঝে বিয়ের ৩ তারিখ ঠিক হলো। পুরো ফ্ল্যাট সাজানো হয়ে গেছে। অনেক আত্মীয় স্বজনকে রবির বাবা মা দাওয়াত করেছে। এমনকি রবির চাচা চাচি, খালা খালু সবাই এসেছে। পুরো বাসা ফ্ল্যাট ভর্তি মানুষ। আয়োজনটা খুব ধুমধাম করে করেছে। খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুতেই টাকার ছোঁয়া। আজকে রুবি আর জনাথনের বিয়ে হবে। কাজেও এসে গেছে। মুসলিম ধর্ম মতে তাদের বিয়ে হবে। বিয়ের সব আয়োজন শেষ। কাজেও লেখালেখি শুরু করে দিয়েছে। ঠিক সেই একজন অ্যাডভোকেট আসলেন। আসলে রবির বাবা যখন রবির ডিভোর্সের ব্যাপারে কথা বলতে যায় তখন এই অ্যাডভোকেট ছিল। রবির বাবার ডিভোর্সের ব্যাপারের কপি জমা করেনি অ্যাডভোকেটের কাছে, তাই তিনি এসেছেন। অ্যাডভোকেটকে দেখে রবির বাবা তার কাছে এগিয়ে গেল। আরে অ্যাডভোকেট সাহেব, আপনি এই সময় আমাদের বাসায়? আপনি আসতে বাধ্য করলেন আমাকে। ঠিক বুঝলাম না আপনার কথা। আপনার মেয়ে আর হৃদয়ের ডিভোর্স পেপার কি জমা করেছেন আপনারা? ও হ্যাঁ, ভুলে গেছি আমি। আসলে তো এত টেনশনে ছিলাম, কোনো কিছু মনে ছিল না। এই রুবির মা, রুবি আর হৃদয়ের ডিভোর্স পেপারটা নিয়ে আসো। বিয়েতে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে জনাথনের পরিবার। জনাথন তো কিছুটা বাংলা বোঝে। জনাথন সব শুনে যেন আকাশ থেকে পড়ল। রবির মা ডিভোর্সের কাগজ আনতে গেল, কিন্তু এতক্ষণে রবির বাবা ব্যাপারটা বুঝতে পারল, কারণ সবাই রবির বাবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। রবির মা এর মাঝে ডিভোর্সের কাগজটা নিয়ে এসে অ্যাডভোকেটকে দিয়ে দিল। তিনি ভালো করে কাগজটা দেখতে লাগলেন। কি ব্যাপার? ছেলের সই আছে, মেয়ের সই কোথায় গেল? দেখ, আমি এক্ষুনি সই করে নিয়ে আসতেছি। এখনো আপনাদের মেয়ের ডিভোর্স হলো না, আর তার মাঝেই আপনারা আপনাদের মেয়ের বিয়ে দিতেছেন। যদি হৃদয় মামলা করে তাহলে কি হবে বুঝতে পেরেছেন আপনারা? আসলে এত টেনশনের মধ্যে ছিলাম যে কোনো কিছুই মনে ছিল না। দেন, কাগজটা আমি সই করে আনতেছি। অ্যাডভোকেটের কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে রবির কাছে গেল। একই স্টেজে পাশাপাশি বসে আছে জনাথন আর রবি।
শাহেদা মজুমদার যেই না কাগজটা রুবিকে দেবে অমনি জনাথন কাগজটা কেড়ে নিয়ে পড়া শুরু করে দিল। জনাথন একবার ডিভোর্স পেপার দেখতেছে, একবার রুবির দিকে দেখতেছে। এভাবে যতবার ডিভোর্স পেপার দেখছে ততবার রুবি তার বাবা এবং জনাথন তার নিজের বাবা মায়ের দিকেও দেখছে। জনাথনের এমন কর্মকাণ্ড দেখে রুবি আর তার বাবা মা একটু লজ্জা আর ভয় পেয়ে গেল। জনাথন স্টেজ থেকে নেমে বলল, রুবি, এসব কি? তুমি না বলেছিলে হৃদয় তোমাদের বাসার কাজের ছেলে? তাহলে হৃদয়কে কবে বিয়ে করলে? জনাথন, বিয়েটা হোক, পরে তোমাকে সব কিছু বিস্তারিত বলবো আমি। বিয়ে তো আমি করবই না। দেখতেছো না আমার পরিবার পরিজন বন্ধু সবাই কেমন রাগীভাবে তাকিয়ে আছে আমার দিকে। জনাথনের এমন কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে গেল রবির বাবা মা। তাই এবার রবির বাবা মা জনাথনের কাছে এগিয়ে গেল। রবি বা জনাথনকে এখন কি উত্তর দেবে? বাবা জনাথন, একটু শান্ত হয়ে বসো, আমরা তোমাকে সব খুলে বলতেছি। আপনারা এত খারাপ সেটা তো জানা ছিল না। নিজের বাসার কাজের ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে সেই মেয়ের ডিভোর্স না করিয়ে আবার আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন। জনাথন, আমাদের কথাটা শোনো তুমি। কি শুনবো আপনাদের কথা? একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব আমি, যে কিনা একটা কাজের ছেলেকে বিয়ে করেছিল? আসলে পরিস্থিতিতে বাধ্য হয়েছিল হৃদয়ের সাথে রুবির বিয়েটা দেওয়া। রুবি কিন্তু তোমাকেই ভালোবাসে, তাই তো হৃদয়ের সাথে ডিভোর্স করিয়ে তোমার সাথে বিয়ে দিচ্ছি। আমাদের দেশে বিয়ে ছাড়া লিভ টুগেদার করে, আমি কিন্তু সেটা করি নাই। রুবির প্রতি বিশ্বাস ছিল, তাই তাকে মুসলিম রীতিতে বিয়ে করতে চেয়েছি। বাংলাদেশের মানুষ সরল সোজা অনেক ভালো, তাই রুবির সাথে খারাপ কিছুই করিনি। আর সেই আপনারা কিনা আমাকে ধোঁকা দিলেন। জনাথনের কথার এবার বা কি উত্তর দেবে? জনাথনের পরিবার পরিজন বন্ধু যা বোঝায় বুঝে গেছে। জনাথনের বাবা মা তাকে এখান থেকে যেতে বলতেছে। সবাই বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আবারও পথ আটকালো রুবির বাবা মা। কিন্তু রুবির কেন যেন আজকে জনাথনকে আটকাতে বা জনাথনকে বিয়ে করতে মন চাচ্ছে না, তাই সে সেই স্টেজে বসেই আছে। আপনারা পথ ছাড়েন। আপনারা কতটা খারাপ সেটা জেনে গেছি। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাবা জনাথন, এভাবে চলে যেও না, তাহলে যে আমার মেয়ের গায়ে কলঙ্কের দাগ লেগে যাবে। সেই লজ্জা করে না এসব বলতে আপনাদের? যেখানে কাজের ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন, আপনাদের রুচি কতটা খারাপ, কাজের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেন। রুবির বুঝি এই কথাটা সহ্য হলো না, তাই এবার রুবি স্টেজ থেকে নেমে আসলো। জনাথনের মুখোমুখি দাঁড়ালো রুবি। রুবিকে দেখে জনাথনের খুব রাগ হচ্ছে। আর একবার যদি তুমি আমার স্বামীকে কাজের লোক বলিস, তো আমি ভুলে যাব তোর সাথে আমার রিলেশন ছিল। বাহ, এখন কাজের ছেলেটা স্বামী হলো? তা এরকম কতজনের সাথে করেছো? জনার্থন, মুখে লাগাম দিয়ে কথা বলো। মেহমান হিসেবে এসেছো, মেহমান হিসেবে বের হয়ে যাও। যাকে কাজের লোক বলতেছ সে আমার স্বামী, আমার মামাতো ভাই হয়। সে জমিদারের বংশধর, বুঝলি তুই? আর যদি কোনোদিন অস্ট্রেলিয়ায় দেখি তাহলে খবর খারাপ আছে। এই সবাই চলো এখান থেকে। জনাথন সবাইকে নিয়ে বের হয়ে চলে গেল। রুবি ভেবে পাচ্ছে না এতক্ষণ সে কি বলল। রুবির মাথায় আসতেছে না এসব সে এতক্ষণ কি বলল জনাথনকে। রুবির বাবা মা থেকে শুরু করে মামা মামি, খালা খালু, ভাই বোন, বন্ধু বান্ধবী সবাই অবাক হয়ে রুবির দিকে তাকিয়ে আছে। রুবি মামুনি, এসব কি বললে তুমি? হৃদয় তোমার স্বামী হয় আর তার বাবা তোমার মামা হয়? আমার তো মাথায় ঢুকতেছে না, এসব তুমি কি বললে? একদম ঠিক কথাই বলেছে রুবি। আসলে তোমরা সবাই এতদিন ভুলের মধ্যে ছিলে। হৃদয় আর তার বাবা আপনাদের সবাইকে কত ভালোবাসতো, সেটা ভুলে গেছেন? ভাবি, বেশি কথা বললিও না। আমাদের থেকে বেশি জানো নাকি তোমরা? ফারুকের বউ ঠিক কথাই বলেছে। আসলে আমরা কেউ আমাদের বড় ভাইকে বুঝি নাই। আসলে সব সময় আমরা আমাদের দিকটাই দেখেছি। আপা, এসব তুমি কি বলতেছো? ঠিক কথাই বলছি আমি। সেই সময় যদি হৃদয়ের মামার কথা না শুনতাম, তাহলে আজকে একটা সুখী পরিবার থাকতো সবার। কত বছর হলো নিজের বাপের ভিটেতে যাই না আমরা। আপা, সত্যি বলেছ, কত বছর হলো নিজের বাড়িতে যাই না আমরা। আসলেই আমরা সবাই স্বার্থপর, নিজেদের স্বার্থটাকে বড় করে দেখছি। আজকে আমাদের সন্তানগুলো নিজের দাদার বাড়ি চেনে না। কত ঈদ গেল, কত বলেছিল আমাদের কি গ্রামের বাড়ি নাই, আমরা গ্রামের বাড়িতে ঈদ করব। সব কিছু হয়েছে আমাদের জন্য। আসলে জেদ মানুষকে ধ্বংস করে দেয়।
আপারে, বড় ভাই কি আমাদেরকে ক্ষমা দিবে রে? আমরা বড় ভাইয়ের সাথে কত অন্যায় করেছি, এমনকি নিজের বাপের জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছি। বড় ভাই ভালো মানুষ, আমার বিশ্বাস বড় ভাই আমাদেরকে ক্ষমা করে দিবে, কারণ বড় ভাই নিজের সন্তানের মতো করেই আমাদেরকে লালন পালন করে বড় করেছে, চাইলেও আমাদেরকে ছাড়তে পারবে না। আমাদের হিসাব বাদ দেন আপাদুল্লা ভাই, তার আগে রুবির কথা ভাবেন। এখন রুবির কি করবেন? রুবির আর কি হবে? হৃদয়ের সাথে যখন বিয়ে হয়েছে, তাহলে রুবি হৃদয়ের সাথেই সংসার করবে। কিন্তু আপা, ডিভোর্স পেপারে যে সই করেছে। সই করেছে হৃদয়, রুবি তো আর করে নাই, তাহলে কেমন করে তাদের ডিভোর্স হয়? তাহলে আমি থাকবো না, তুই যাব। আপনি যান, আমার মেয়েদের ডিভোর্স চাই না। এতক্ষণ দাঁড়িয়ে থাকা সকল মেহমান সব কিছু শুনল। রুবিরও অনুশোচনা হচ্ছে হৃদয়ের সাথে সে বড্ড অন্যায় করেছে। রুবি তার বন্ধু বান্ধবীকে নিয়ে তার নিজের রুমে চলে গেল। রুবির বাবা মা, মামা মামি, খালা খালু সবাই কথা বলতেছে কি করলে কি করা যায়। আপা ভাইজান এখন বলবেন কবে আমরা আমাদের বাবা সমতুল্য ভাইয়ের কাছে যাব? সবার ব্যবসা আছে, তোমরা অনেকে চাকরি করো, আগে সবকিছু গুছিয়ে নাও, তারপরে একদিন সময় করে আমরা সবাই যাব। আপা একেবারে ঠিক কথাই বলছে, চাইলে তো আর হুট করে যাওয়া যায় না। তাছাড়া আমরা যা করছি, গ্রামের মানুষ এমনিতেও আমাদের ভুল বুঝবে। আমাদের বাবা মারা গেলে তাও আমরা যাই নাই, তাই আমরা যাওয়ার আগে আমাদের ভাইজান আর ভাতিজার জন্য অনেক কিছু নিয়ে যাব। কিন্তু আমি যে অন্যায়টা করছি হৃদয়ের সাথে, আল্লাহ জানে আমাদেরকে ক্ষমা করবে কিনা। দুলাভাই এত চিন্তা করবেন না, আপনি মেয়ে বাবা, আপনি জামাইকে মারতে পারেন, ওসব চিন্তা বাদ দেন তো। এখন গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি সবাইকে নিতে হবে। যে এখন সবাই আরো নানা রকম কথা বলে সেদিনের মতো করে চলে গেল। রবির বাবা মা খুব খুশি হলো, সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। সবার মনে এখন আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। রবি রুমে ঢোকা মাত্র রবির বন্ধু বান্ধবী প্রশ্ন করা শুরু করে দিল। রুবি, এসব কি শুনলাম আমরা? সত্যি তুই খ্যাত ছোট লোক কাদের ছেলেকে বিয়ে করেছিস? বান্ধবী, আমরা তো বিশ্বাস করতে পারতেছি না তোর মতো স্মার্ট একটা মেয়ে এরকম আনকালচার গাইয়া ছেলেকে বিয়ে করছে। তোরা চুপ করবি এখন? দেখ হৃদয় আমার স্বামী হয়, সে গ্রামের ছেলে বলে মেনে নেই। তাছাড়া আরো বড় একটা সমস্যা ছিল। কিন্তু তুই হৃদয়কে বিয়ে বা কবে করলি? এরকম একটা খ্যাত ছেলেকে কিভাবে পারলি বিয়ে করতে? দেখ, বেশি বাজে কথা বলবি না। হতে পারে গ্রামের ছেলে, তাই বলে তাকে অপমান করতে পারিস না। হৃদয় আমার স্বামী হয়, বুঝলি? আর হ্যাঁ, হৃদয় কিন্তু জমিদারের বংশধর। মানে কি বলতেছিস তুই এসব? আমার নানু দাদা শেষ জমিদার ছিল, আর হৃদয় আমার স্বামী হলেও আমার বড় মামার ছেলে সে। তুই প্রেম করলি জনাথনের সাথে, বিয়ে করলি হৃদয়কে, আবার বলিস জমিদারের বংশধর। তোর স্বামী কিছুই তো মাথায় ঢুকতেছে না আমাদের। আসলে হৃদয়ের সাথে ছোটবেলায় আমার বিয়ে হয়। ওরে বাবা, এত কিছু হয়ে গেল তোর সাথে? তবে রুবি, তুই হৃদয়ের সাথে বড্ড অন্যায় করেছিস, এসব তোর আরো আগেই বোঝা উচিত ছিল। হ্যাঁ রে, তোরা সব ঠিক বলেছিস। হৃদয়ের কাছে গেলে আগে হৃদয়ের পা ধরে ক্ষমা চাইব আমি। দেখ রুবি, হৃদয় কিন্তু সত্যি সহজ সরল ছেলে। তুই একটু আগে ওর সাথে মজা নিবি। আগে যেরকম রাগ দেখাতি, কথা বলতি, ওর রিয়েকশন কেমন হয় সেটা দেখবি। এসব করলে যদি আমাকে একেবারে ক্ষমা না করে? আরে করবে ক্ষমা, একটু ভাব নিবি, তারপর না হয় ক্ষমা চেয়ে নিবি, তুই বুঝলি? ওরা সবাই হাসি ঠাট্টা করল। রুবিকে সবাই বুঝিয়ে চলে গেল। এভাবে দিনের পর দিন চলে যেতে লাগলো। রুবির খুব ইচ্ছে করে একাই হৃদয়ের কাছে সে চলে যাবে, কিন্তু মেয়ে হয়ে কেমন করে নিজের বাবা মায়ের কাছে স্বামীর ঠিকানা নিয়ে যায়। রুবির চোখে হৃদয় ভাসে, ওর হৃদয়ের সেই সব কথাগুলো খুব মনে পড়ে। এভাবে হৃদয়কে নিয়ে স্বপ্ন দেখে রবি, কি করে ক্ষমা চাইবে, কেমন করে সংসার চালাবে, ভাবতে যেন লজ্জা লাগে তার।
এদিকে আদ্রিয়ার সাথে বেশ কয়েকদিন দেখা হয় না আমার, তার উপর আদ্রিয়ার ফোনটাও বন্ধ। আমার ভীষণ টেনশন হচ্ছে, কি হলো আদ্রিয়ার এমন হঠাৎ করে? কোনো কাজেই তেমন একটা মন বসতেছে না আমার, তবুও নিজের কৃষিকাজ দেখাশোনা করে দিন পার করতেছি আমি। তো আমি সেদিন বাড়িতে ছিলাম, কারণ অনেক জমির ধান আনা হয়েছে, অনেক লোকও ধরা হয়েছে সেখানে। আমি কাজের লোকগুলোকে সাহায্য করতেছি। এমন সময় বাড়ির মেন দরজায় চোখ গেল আমার বাড়িতে রুবিদের বাড়িতে কাজ করে সেই কাজের মেয়েটা এসেছে। আমাকে দেখে কাজের মেয়েটা এগিয়ে আসলো। দুলাভাই চলে এসেছি, এবার থেকে আপনার বাড়িতেই কাজ করব আমি। এতগুলো মাস পর আমার কথা মনে পড়লো তাহলে? বাহ দুলাভাই, আপনি তো পুরাই নায়ক হয়ে গিয়েছেন। হঠাৎ করে এমন হলেন কিভাবে দুলাভাই? যখন এসেছো তখন ধীরে ধীরে সব জানতে পারবে তুমি। এখন যাও ওদিকের ঘরে, তোমার সব কিছু রেখে ওদিকে রান্নাঘর, সেখানে গিয়ে রান্না করো। ওখানে আরও একজন আছে, সে সব দেখিয়ে দেবে। বাকি কথা পরে হবে তোমার সাথে। আমার কথা মতো ঘরে তার ব্যাগপত্র রেখে রান্নাঘরে গেল সে। সেখানে যে আরও একজন ছিল, সে কাজের মেয়েটাকে জানালো এখানে যারা কাজ করতেছে সবাইকে খাওয়াতে হবে, তাই সবার জন্য রান্না করতে হবে। কাজের মেয়েটাও বুঝে গেল সত্যি হৃদয় জমিদারের বংশধর। রান্না শেষ করে বাড়ির ভিতরে প্রায় 30টা লোক খাওয়ালো। এটা আজকের অভ্যাস নয়, যারা আমাদের জমিতে কাজ করে, বাড়িতে কাজ করে, তাদের সবাইকে আমরা খাওয়াই। সব কাজ শেষ করে সবাই টাকা নিয়ে চলে গেল। রাতের রান্না শেষ করে কাজের মেয়েটা আমার কাছে আসলো। দুলাভাই, ভাবতেই পারতেছি না আপনার এত কিছু আছে। সবার কাছে আপনার সম্পর্কে অনেক কিছুই শুনলাম আমি। কি করব বলো, এসব কিছু যে আমার পূর্বপুরুষের, সব কিছু দেখার দায়িত্ব আমার উপর এসে পড়ছে। সত্যি দুলাভাই, নিজেকেই বিশ্বাস করতে পারতাছি না। হয়েছে, থাকো, দেখো তখন সব জানতে পারবে, বুঝলে? এ বাড়িতে আরও লোক থাকে, পাহারাদার, কাজের খালা, আমার জমি জমা দেখার লোক অনেকেই থাকে। বাড়িটা বুঝি নতুন করে তৈরি করেছেন আবার? ওরে বাবা, এত বড় জায়গায় নিয়ে এত বড় বাড়ি বানালে, এতগুলো রুম, ওরে বাবারে বাবা, মানতে হবে দুলাভাই। জমিদারের বংশধর হলাম কি করতে? যাও সবাইকে ডাকো, সবাই একসাথে খাবো, তুমিও ফ্রেশ হয়ে আসো। কাজের মেয়েটা আমার এমন কাজে সত্যি অবাক। মালিক হয়ে সব কাজের লোকের সাথে খাবো। কাজের মেয়েটা অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। এমনও মানুষ এখনও আছে, আমার জন্য যা রান্না করা হয়েছে সব কিছু সবাই খাবো। কাজের লোক বলে তাদের খাবার আলাদা নয়। কাজের মেয়েটা বাড়িতে এসেছে, আজ সপ্তাহ পার হলো, কিন্তু এখনও আদ্রিয়া আসলো না। হঠাৎ করে সেদিন যাকে দেখলাম, নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। সেদিন বাড়িতে আরও কাজ পড়ে গেল আমার। হঠাৎ বাড়িতে যাকে আসতে দেখলাম তাকে দেখে অবাক হয়ে গেলাম। বাড়িতে যে এসেছে সে আর কেউ নয়, বরং মুনিয়া এসেছে। এবার অনেকদিন পর এসেছে, তো অবাক হয়ে গেলাম আমি। মুনিয়া এসে চারিদিকে কী জানি খুঁজতে লাগলো, এ ঘর থেকে ও ঘর, সব জায়গায় কী জানি খুঁজতে লাগলো। আমি মুনিয়ার এমন কাণ্ডে বেশ অবাক হয়ে গেলাম। মুনিয়া, এমন করে কী খুঁজো তুমি? কি লাগবে আমাকে বলো।